কোনো এক রবিবার আটারসন তার দৈনন্দিন সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন, সঙ্গে এনফিল্ড। বেড়াতে বেড়াতে তারা সেই গলির মুখে দাঁড়ালেন। সামনে এক দরজাওয়ালা জানালাবিহীন সেই রহস্যময় অদ্ভুত বাড়িটার সামনে এসে কিছুক্ষণের জন্য মৌন হয়ে দুজনেই দাঁড়িয়ে রইলেন। এনফিল্ড বললেন, যাক, শেষ পর্যন্ত বাঁচা গেছে। হাইডের জন্য আমাদের আর চিন্তা করতে হবে না। আটারসন জবাব দিলেন, আমারও তাই মনে হয়। হয়তো সে নির্দিষ্ট হয়েছে। জানো, হয়তো একদিন আমিও দেখা পেয়েছিলাম হাইডের। দেখে তোমার মতোই তার সম্পর্কে আমার কোনো ভালো ধারণা জন্মায়নি। লোকটা কেমন যেন ভয়ঙ্কর, বিভৎস তার চেহারা। প্রসঙ্গ পাল্টে এনফিল্ড বললেন, ওকে দেখলে সকলেরই একই ধারণা হবে। জানেন আমি কিরকম গাধা? এই বাড়িটা যে জেকিলেরই বাড়ির পেছনের অংশ, কিছুদিন আগে মাত্র সেটা জানতে পেরেছি। জেনেছো যখন ভালোই করেছো। চলো তাহলে ভেতরে ঢুকি, জানলা দিয়ে তাকিয়ে দেখি দেখা যায় নাকি কিছু। সত্যি বলছি, দুর্ভাগ্য জেকিলের জন্য আমি উদ্বিগ্ন। আমার মনে হয় বন্ধু বান্ধবদের মুখ দেখলে বেচারা কিছুটা ভালো বোধ করবে। বাড়ির প্রাঙ্গণটা ভেজা স্যাঁতস্যাঁতে। বাইরে তখনও অস্তমান সূর্যের শেষ আলোকমালা মিলিয়ে যায়নি, কিন্তু ভেতরে এরই মধ্যে ম্লান অন্ধকার। তিনটে জানলার মধ্যেরটা একটু খোলা। আটারসন সেদিকে তাকিয়ে দেখলেন একটু মুক্ত আলোর প্রত্যাশায় অপরিসীম বিষণ্ণ বদনে বন্দি কয়েদির মতো ডক্টর জেকিল জানলার পাশে বসে আছেন। আটারসন নিচ থেকেই চেঁচিয়ে উঠলেন, এই যে জেকিল, কেমন আছো এখন? ভালো তো? ডক্টর জেকিল ক্ষীণকণ্ঠে জবাব দিলেন, আমার দুর্বলতা এখনো কমেনি। আমি ভালো নেই, ঈশ্বরকে ধন্যবাদ। হয়তো হয়তো শিগগিরই সব চুকে বুকে যাবে। বাড়ির মধ্যে এমন সারাদিন চুপচাপ বসে থাকো কেন? বাড়ির বাইরে বেরোতে পারো না? এনফিল্ড বা আমার মতো একটু হাঁটাচলা না করলে শরীর সুস্থ থাকবে কি করে? এসো, হ্যাটটা মাথায় চড়িয়ে শিগগির নেমে এসো। আমাদের সঙ্গে একটু হাঁটাচলা করলে ভালো লাগবে তোমার। তুমি ঠিক কথাই বলেছ বন্ধু। হাঁটতে হাঁটতে আমিও খুব পছন্দ করি, কিন্তু না, সেটা আর সম্ভব নয়। সে সাহসও আমার নেই। আটারসন, তোমাদের দেখে খুবই খুশি হয়েছি আমি। তোমাকে এবং এনফিল্ডকে আমি ভেতরে আসতে বলতাম, কিন্তু জায়গাটা তোমাদের জন্য উপযুক্ত নয়। তাতে কি হয়েছে? আমরা বরং এখান থেকে এই তোমার সঙ্গে গল্প করি। আমিও সেটাই অনুরোধ করতে চাইছিলাম। ডক্টরের মুখে প্রাণবন্ত হাসির রেখা, কিন্তু তা ক্ষণস্থায়ী মুহূর্তের জন্য। পরক্ষণেই তার মুখ থেকে হাসির রেশটুকু মিলিয়ে গেল। প্রচণ্ড ভীতি ও গভীর নিরাশায় আচ্ছন্ন হয়ে গেল তার মুখমণ্ডল। এক পলকের জন্য আটারসন ডক্টরের ভয়ালো করুণ মুখখানা দেখতে পেলেন। তারপরেই সশব্দে জানলাটি বন্ধ হয়ে গেল। সবকিছু দেখে আটারসন ও এনফিল্ডের বুকের রক্ত যেন জমাট বেঁধে গেল। দুজনে নীরবে সেখান থেকে ফিরে এলেন। দুজনকেই অত্যন্ত মলিন ও ক্লান্ত দেখাচ্ছিল। কারোর মুখে কোনো কথা নেই। দুজনের চোখে মুখেই আতঙ্কের ছাপ স্পষ্ট। এনফিল্ড নীরবে মাথা ঝাঁকাতে লাগলেন। তারপর দুজনেই বাড়ি মুখ রওনা দিলেন, নত মুখে, মৌন মুখে, কোনো কথা নেই। একদিন রাত্রে খাওয়া দাওয়া সেরে আটারসন চুল্লির কিনারে এসে বসেছেন, শরীরটাকে একটু উষ্ণ করে নেবেন। এমন সময় অযাচিতভাবে পুল এসে হাজির। কি ব্যাপার পুল, এত রাতে তুমি? পুলের দিকে এক মুহূর্ত তাকিয়ে আটারসন বললেন, তোমাকে অত শুকনো দেখাচ্ছে কেন? ডক্টরের কিছু হয়েছে কি? পুল বলল, কি আর বলবো। আটারসন তাকে বসার চেয়ার দিলেন। খুব গোলমেলে ব্যাপার চলছে সব। বসো এখানে, আস্তে ধীরে খোলাখুলি সব বলো তো। ডক্টরের হালচাল তো কম বেশি আপনার জানাই আছে। নিজেকেই কেমন যেন বন্দি করে রেখেছেন। নির্বাসিত মানুষ এখন তিনি। কারোর সঙ্গে কোনো কথা বলেন না। এসব আমার আর ভালো লাগছে না। এখন আমি খুবই ভয় পাচ্ছি। কিন্তু কেন তোমার ভয় লাগছে? এর কারণ কি? পরিষ্কার করে সব বলো। গত এক সপ্তাহ ধরে আমি ভীত ও সন্ত্রস্ত। মনের মধ্যে ভয় নিয়ে এভাবে দিন কাটানো
আমার পক্ষে আর সম্ভব নয়। আমি আর পারছি না। দেখো পুল, এমন কিছু ঘটেছে যার জন্য তুমি এত ভয় পেয়েছো। কি আর বলবো, আমার মনে হয় কিছু একটা শয়তানি চলছে, উল্টোপাল্টা ব্যাপার স্যাপার। কি সেই ব্যাপার? সেটা বলার মতো সাহস বা শক্তি আমার নেই। আটারসন আর দেরি করলেন না। দ্বিধাহীন চিত্তে দ্রুত তিনি প্রস্তুত হয়ে নিলেন। মাথায় হ্যাট এবং পরনে লম্বা কোট। ক্ষিপ্র পায়ে তারা ঘর থেকে বেরিয়ে এলেন। লন্ডনের মার্চ মাসের হাড় কাঁপানো রাত্রি। ঠান্ডা বুনো বাতাস ঝাপটা মেরে যাচ্ছে মুখে চোখে। বাতাসের শোষ শব্দে পাশের জনের সঙ্গেও কথা বলা যায় না। কুয়াশা মলিন, রাতের আকাশে নিষ্প্রভ একাদশীর ম্লান চাঁদ। রাস্তাঘাট নীরব নির্জন। এরকম পরিবেশে অজানা বিপদের আশঙ্কায় কেঁপে উঠল আটারসনের মন। মোহাচ্ছন্নের মতো দ্রুত বেগে তিনি হাঁটতে লাগলেন। জেকিলের বাড়ির কাছাকাছি এসে যখন পৌঁছেছেন তখন বাতাস আরো দ্রুত বইতে শুরু করেছে, যেন শুরু হয়েছে ঝড়। বাগানের সরু সরু গাছগুলো বাতাসের ঝাপটায় ঘন ঘন দুলছে, আছড়ে পড়ছে দেওয়ালের উপর। পুল সারাটা পথ নীরব। আগে আগে পথ দেখে হাঁটছিল সে। এমন শীতের রাতেও কপালে তার ঘামের বিন্দু। ভয়ে বিবর্ণ সাদাটে হয়ে আছে চেহারা। বেচারা গভীর দুশ্চিন্তায় মগ্ন। নিদারুণ মানসিক যন্ত্রণার ফলে পুল খুবই ক্লান্ত। বাড়ির সামনে এসে দরজায় হালকা কড়া নাড়তেই ভেতর থেকে আরেক ভৃত্যের উত্তেজিত কণ্ঠস্বর। কে কে ওখানে? আমি পুল, দরজা খোল। ভেতরে ঢুকতেই আটারসন দেখলেন উজ্জ্বল আলোকিত হলঘরটিতে দারুণ উষ্ণতা। জ্বলন্ত চুল্লিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। চুল্লির সামনে বাড়ির গৃহভৃত্য ও চাকরেরা জড়ো হয়েছে। সকলের চোখে মুখে ভয় ও চিন্তার কালো ছায়া। সকলেই আতঙ্কিত। আটারসনকে দেখেই কেউ কেউ কেঁদে উঠল, কেউ যেন সাময়িক সান্ত্বনা খুঁজে পেল, কেউ যেন জড়িয়ে ধরতে চাইল আটারসনকে। তিনি জানতে চাইলেন, কি ব্যাপার? তোমরা সবাই একখানে বসে আছো কেন? কাজ নেই তোমাদের? বাড়ির কথা জানতে পারলে কিন্তু রাগ করবেন। পুল বলল। ওরা সবাই খুব ভয় পেয়েছে স্যার। সবাই চুপ করে বসে রইল। কারোর মুখে কোনো শব্দ নেই। শুধু কাজের মেয়েটা প্রথমে মৃদু সুরে, পরে ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল। পুল তাকে জোরে ধমক দিয়ে থামিয়ে দিল। ধমকের সুরে বোঝা গেল পুল এখনো সুস্থির হয়নি, সেও বিকারগ্রস্ত। তারপর একটা ছেলেকে ডেকে পুল বলল, যা শিগগির একটা মোমবাতি নিয়ে আয়। মোমবাতি হাতে নিয়ে পুল আটারসনকে বলল, এবারে আমার সঙ্গে ধীরে ধীরে আসুন, কোনো শব্দ করবেন না, শুধু শুনে যাবেন আর সব দেখে যান। যদি আমার মনিব আপনাকে ভেতরে ডাকে, খবরদার যাবেন না কিন্তু। এই বলে সে বাড়ির পেছনে ল্যাবরেটরি রুমের দিকে চলল। সমস্ত পরিবেশটাই আটারসনের মনের উপর গভীর আতঙ্কের ছাপ এঁকে দিল। হাঁটতে গিয়ে হোঁচট খেলেন তিনি। তারপরই মনে মনে সাহস সঞ্চয় করে নিলেন। ধীরে ধীরে পুলকে অনুসরণ করে এগিয়ে চললেন। অবশেষে তারা ল্যাবরেটরি রুমের সামনে শিশি বোতল বাক্সের বিশাল স্তূপ পেরিয়ে সিঁড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হলেন। পুল ইঙ্গিত করলেন যেন কোনো শব্দ না হয়। নিজে অনেক সাহসে মরিয়া হয়ে সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উপরে উঠল পুল। পর্দার ওপর দিয়ে ভারী দরজায় কাঁপা কাঁপা হাতে মৃদু আঘাত করে ভীত কণ্ঠে সে বলল, স্যার, আটারসন আপনার সঙ্গে দেখা করতে চান। ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তাকে বলে দাও আমি কারোর সঙ্গে দেখা করব না। ঠিক আছে স্যার। বলেই পুল রান্নাঘর উঠোন পেরিয়ে ফিরে এলো সেই হল ঘরে। ভয়ার্ত ভৃত্যেরা সেখানে জটলা করছে। আটারসনের চোখের দিকে তাকিয়ে পুল বলল, স্যার, গলার স্বর শুনে কি বুঝলেন? এই কি আমার মনিবের কণ্ঠস্বর? আটারসন নমনীয় কণ্ঠে জবাব দিলেন, না হে, গলাটা যেন খুব বদলে গেছে। ঠিকই বলেছেন স্যার। গত 20 বছর ধরে আমি বাড়িতে আছি, আমি তার কণ্ঠস্বর চিনব না? এই আমার মনিবের গলা নয়। আমার মনিব আর নেই।
8 দিন আগে ঈশ্বরের নাম নিয়ে আমার মনিব কান্নাকাটি করতে শুরু করেন। শেষবারের মতো তখনই তার গলার স্বর শুনতে পেয়েছি। এখন ভেতরে যে বসে আছে কে সে জানি না, কি উদ্দেশ্য নিয়ে বসে আছে তাও জানা নেই। আটারসন বিস্ময় নির্বাক হয়ে গেলেন। খুবই অবাক ব্যাপার। এসব কি বলছো তুমি? তোমার কথা যদি সত্যি হয় তবে জেকিলকে কেউ খুন করেছে, কিন্তু সেটাও যদি হয় তবে খুনি এখনো ঘরের মধ্যে কেন? 8 দিন পরেও সে ভেগে যাবে না? এ কথা কিছুতেই বিশ্বাস করা যায় না। তুমি ভুল ধারণা করছো। হ্যাঁ স্যার, আপনাকে বিশ্বাস করানো শক্ত। আপনি এখন অবিশ্বাস করছেন, কিন্তু সব খুলে বললে আপনি বিশ্বাস না করে পারবেন না। গত 7 দিন ধরে বদ্ধ ঘরে বসে আমার মনিব কিংবা সে যেই হোক সারাক্ষণ শুধু একটা ওষুধের জন্য চিৎকার করছে। অনবরত কাগজে ওষুধের নাম লিখে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে নিচে। আমরা দিনে 3 বার করে খাবার রেখে যাচ্ছি, কিন্তু সে আমাদের সামনে আসতে নারাজ। সকলের অজান্তে কোনো এক সময় খাবার নিয়ে যায় ভিতরে, কিন্তু ভিতর থেকে কাগজের টুকরো ছাড়া সে আর কিছুই ফেলে না। ওষুধটি নাকি তার খুবই প্রয়োজন। গত 3 দিন ধরে আমি কাগজের টুকরোগুলো নিয়ে শহরের যাবতীয় ওষুধের দোকানে দোকানে ঘুরছি, কিন্তু যতবারই ওষুধ এনেছি তার সবই নাকি ভেজাল। আবার নতুন করে ওষুধ আনার জন্য ছুটতে হয়েছে আমায়। যেমন করে হোক তার ওষুধটা চাই। আটারসন জানতে চাইলেন। তোমার কাছে কাগজের টুকরোগুলো আছে নাকি? পুল পকেট হাতড়ে দলা পাকানো এক টুকরো কাগজ বের করে আটারসনের হাতে দিল। তিনি আলোর নিচে নিয়ে তা পড়তে লাগলেন। তাতে লেখা রয়েছে, মিসেস মিস্টার, আপনার ডক্টর জেকিলের শুভেচ্ছা জানবেন। দুঃখের বিষয়, আপনারা শেষবার আমাকে যে ওষুধ পাঠিয়েছেন সেটা ভেজাল, এবং ভেজালের কারণেই সেটা ব্যবহারের অনুপযুক্ত। 18 সালে আমি একবার প্রচুর পরিমাণে ওই ওষুধ কিনেছিলাম। পুরনো স্টকে খোঁজ করলে হয়তো পাওয়াও যাবে। তার কিছু যদি অবশিষ্ট থাকে তবে তাই পাঠিয়ে দিন। দামের জন্য কোনো চিন্তা করবেন না। ওষুধটি আমার খুবই প্রয়োজন। এর জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। তারপরই পত্র লেখক যেন আবেগে ভেঙে পড়েছেন। ঈশ্বরের দোহাই, সেই ওষুধটি আমাকে খুঁজে দিন, আমাকে প্রাণে বাঁচান। আটারসন চিঠিটার কোনো মর্মোদ্ধার করতে পারলেন না। বললেন, আশ্চর্য চিঠি! কিন্তু তুমি এই চিঠি খুললে কেন? আমি খুলিনি, ওষুধের দোকানের লোকেরাই খুলে রাগ করে আমার মুখের উপর ছুঁড়ে মেরেছে। কিন্তু হাতের লেখা তো ডক্টর জেকিলের বলেই মনে হচ্ছে। তা হোক, হাতের লেখাতে কি আসে যায়? ঘরের লোকটাকে আমি নিজে দেখেছি। দেখেছো মানে? তুমি তাহলে খুনিটাকে দেখেছো? হ্যাঁ স্যার। কি বলছো এসব? হ্যাঁ স্যার, আমি বাগান থেকে ল্যাবরেটরির দিকে যাচ্ছিলাম। পাশের ঘরে ঢুকে দেখি ওষুধের ভাঙা বাক্স প্যাট্রার মধ্যে একটা লোক। দেখলাম সেই ভাঙা বাক্স প্যাট্রা হাতড়াচ্ছেন। আমাকে দেখে বেদম চিৎকার করে উঠলেন, তারপর দ্রুত সিঁড়ি ভেঙে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিলেন। এক পলকের জন্য তাকে আমি দেখেছিলাম, তাতেই আমার মাথার চুল খাড়া হয়ে গেছে। মুখে তার মুখোশ আঁটা। তিনি যদি আমার মনিবী হবেন তবে মুখোশে মুখ ঢাকা কেন? আর আমাকে দেখে চিৎকার করে ইঁদুরের মতো উঠতে যাবে কেন? তাছাড়া এক নিঃশ্বাসে কথাগুলো বলে পুল মুখে হাত চেপে আবেগ রোধ করতে চেষ্টা করলো। সম্পূর্ণ ঘটনাটাই যে আশ্চর্যের ব্যাপার এতে আর কোনো সন্দেহ নেই। এখন ব্যাপারটা আমি পরিষ্কার বুঝতে পারছি। তোমার মনিব হয়তো দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছেন, যাতে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং চেহারায় বিকৃত হয়ে যায়। এতে হয়তো গলার স্বরও বদলে যাওয়া অসম্ভব নয়। শরীরে এই পরিবর্তনে তিনি খুবই মুষড়ে পড়েছেন। নিজেকে লুকিয়ে রাখবার জন্য তাই মুখোশ ব্যবহার করছেন। বন্ধু বান্ধবকে এড়িয়ে চলেন। নিজের স্বাভাবিক চেহারা ফিরিয়ে আনার জন্য উন্মত্তের মতন তিনি ওষুধ খুঁজে বেড়াচ্ছেন। হয়তো সেই ওষুধের ব্যবহারেই তার সেরে ওঠার সম্ভাবনা রয়েছে। ঈশ্বর তাকে রক্ষা করুন। দুঃখজনক এমন পরিস্থিতি থেকে তিনি যেন উদ্ধার পান। এরকম ঘটনা পৃথিবীতে ঘটা সম্ভব। এ নিয়ে অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। জেকিলের জন্য আমাদের সবার সহানুভূতি প্রয়োজন। পুল বিস্মিত দৃষ্টি মেলে আটারসনের কথা শুনছিল। তারপর বলল, যত যাই হোক, লোকটা আমার মনিব নয় কিছুতেই।
আমার মনে লম্বা দীর্ঘ ব্যক্তিত্ববান পুরুষ, আর ঘরের মধ্যেই বন্দি লোকটা তো বেটে ধরনের। আটারসন বাধা দিয়ে কিছু বলতে গেলেন। পুল সে কথায় কান্না দিয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, 20 বছর পরে আমার মনিবকে নতুন করে চিনতে হবে। লোকটা আমার মনিব হতেই পারে না। ওই লোকটাই আমার মনিব ডক্টর জেকেলকে খুন করেছেন। ঈশ্বরই জানেন লোকটা কে। সে নিশ্চয়ই খুনি। কাঁদো কাঁদো কণ্ঠে ক্লান্ত পুল চুপ মেরে গেল। আটারসন তখন বললেন, তোমার ধারণা যে ভুল সেটা তো প্রমাণ করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস ডক্টর বেঁচে আছেন। কাগজের টুকরোটা দেখে আমার বিশ্বাস হয়েছে হাতের লেখা ডক্টর জেকিলেরই। দরজাটা ভেঙে ফেললেই তো সব রহস্যের সমাধান হয়ে যায়। তোমার মনিব যাই ভাবুন না কেন, দরজা ভেঙে আমাদের ভেতরে ঢুকতে হবে। এতক্ষণে পুল যেন সমাধানের একটা সহজ পথ খুঁজে পেল। এই কথাটা কেন আগের তার মাথায় আসেনি? কিন্তু দরজাটা ভাঙবে কে? কেন স্যার? আমি আর আপনি। কিন্তু কিভাবে ভাঙবো? আমি একটা কুড়াল নিয়ে নেব, আর আপনি কয়লা ভাঙার হাতুড়িটা নিয়ে নিন। আটারসন নিজেই দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন। বললেন, এইবার তুমি আমাকে খোলাখুলি বলো, ওই মুখোশধারীকে দেখে তুমি চিনতে পারবে? তাকে এক পলকের জন্য দেখেছি, কাজে চিনতে পেরেছি কিনা বলতে পারবো না। তবে স্যার, আপনি কি মিস্টার হাইটকে দেখেছেন? লোকটাকে দেখতে অনেকটা ওই রকমই মনে হয়। সে হাইডের মতোই খুব ক্ষিপ্র গতিতে চলাফেরা করে। আপনার হয়তো জানা আছে যে স্যার কেরুকে খুন করার দিন থেকে লোকটা উধাও, কিন্তু তার কাছে ল্যাবরেটরির পিছন দিককার দরজার একটা চাবি রয়েছে। আচ্ছা স্যার, হাইটকে কি আপনি সামনাসামনি দেখেছেন? হ্যাঁ, সে দুর্ভাগ্য একবার হয়েছিল। তাহলে তো আপনি জানেনই লোকটা কিরকম বিভৎস কদাকার। এমনই কুৎসিত দেখতে যে তাকে দেখলে ভয় ভয় করে। দেখার পর আমারও সেরকম মনে হয়েছে। কি বলবো স্যার, ভয় আমার বুকের রক্ত হিম হয়ে যাচ্ছিল। একটা কথা বলবো স্যার? বলো। আমার তো মনে হয় স্যার, লোকটা হাইট ছাড়া আর অন্য কেউ নয়। আমি সেই ভয়ই করেছিলাম পুল। আমারও মনে হয় হাইট জেকেলকে খুন করে ঘরের মধ্যে বসে আছে। অমন লোকের সাথে সম্পর্ক রাখতে গেলে যে পরিণতি এর চেয়ে ভালো আশা করা যায় না। এর প্রতিশোধ নেওয়া আমাদের উচিত। তারপর ভৃত্যদের ডেকে আটারসন বুঝিয়ে দিলেন, যে করেই হোক খুনিকে ধরতে হবে। ভয় পেয়ে বসে থাকলে চলবে না। পিছন দিক দিয়ে এই যেন পালাতে না পারে, কয়েকজন গিয়ে লাঠি নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকুন। সব ঠিকঠাক করে আটারসন পুলকে নিয়ে ল্যাবরেটরির দিকে এগিয়ে গেলেন। উঠোন পেরিয়ে এগিয়ে যেতে যেতে ভয়াবহ উত্তেজনায় থরথর করে কাঁপছেন আটারসন। এখনো মেঘ এসে আকাশের চাঁদটাকে তখন ঢেকে ফেলেছে। চতুর্দিকে ছমছমে নিস্তব্ধ অন্ধকার। বাতাসের দোলায় হাতের বাতিটা নিভু নিভু হয়ে আসছে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই ল্যাবরেটরি ঘরের সামনে এসে দাঁড়ালেন তারা। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন চুপচাপ। নগরীর কোলাহল তখন থেমে এসেছে। দূর থেকে দু একটি শব্দের মৃদু রেশ শোনা যাচ্ছে। রাতের শান্ত নিস্তব্ধ লন্ডন। কান পাতলে শোনা যায় জেকিলের ঘর থেকে পায়চারির শব্দ। পুল চাপার স্বরে ফিসফিস করে বলল, সারা দিন রাতে লোকটা ওইরকম অস্থির হয়ে হাঁটাচলা করে। শুধু যখন ওষুধের দোকান থেকে কোনো নতুন ওষুধ আসে তখনই কিছুক্ষণের জন্য থামে, কিছুক্ষণের জন্য নীরবতা। তারপরে আবার শুরু হয় ছোটাছুটি। কান পেতে শুনুন খানিকটা। আমার মনিবের পায়ের আওয়াজ কি এরকম ছিল? আটারসন খানিকক্ষণ কান পেতে শুনলেন। পায়ের আওয়াজ শুনে টের পাওয়া যায় কেউ যেন বানরের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, ইতস্তত বিক্ষিপ্ত হেঁটে বেড়ানো। জেকিলের মাটি কাঁপানো ভারী পদশব্দের সঙ্গে এর অনেক পার্থক্য। দরজার সামনে দাঁড়িয়ে ভারী পুরু পর্দাটার দিকে তাকালেন আটারসন। পুল কুড়ালটা নামিয়ে রাখলো একটা ভাঙা বাক্সের উপর। হাতের আলোটা রাখলেন একটা টেবিলে। তারপর কম্পিত দুরু দুরু বক্ষে দরজার গায়ে কান পাতলেন। ঘরে অবিশ্রান্ত দ্রুত পায়চারি করে রাত্রের নীরবতাকে ভেঙে টুকরো টুকরো করছে কেউ একজন। আটারসন চেঁচিয়ে ডাকলেন, জেকিল, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। একটু থামলেন তিনি, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। আটারসন আবার ডাকলেন, তোমার সঙ্গে দেখা আমাকে করতেই হবে।
তোমার সন্দেহজনক আচরণ আমাদের ভালো ঠেকছে না। ভালো চাও তো দরজা খোলো, নইলে আমরা জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকবো। ভেতর থেকে জবাব এলো, ঈশ্বরের দোহাই, আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো। আটারসন চিৎকার করে উঠলেন, এ তো জেকিলের গলা নয়, এ কণ্ঠ হাইডের। আর দেরি নয়, এসো পুল, দরজাটা ভাঙা যাক। কুড়োল উঠিয়ে নিয়ে পুল জোরে জোরে আঘাত করতে লাগলো দরজার উপরে। আঘাতের তীব্রতায় পুরো বাড়িটা যেন নড়ে চড়ে উঠল। ঘরের ভেতরে লোকটা তখনও ঘুমাচ্ছে, মৃত প্রায় জন্তুর মতো অবদ্ধ, অস্পষ্ট, কাতর স্বরে যেন সে কেঁদে কেঁদে উঠছে, যেন মরণ যন্ত্রণায় সে আক্রান্ত। কুড়োল উঠছে এবং নামছে। দরজাটা যেমন ভারী তেমনই মজবুত, ভাঙতে চায় না সহজে। 1, 2, 3 আঘাতের পর আঘাত পড়তে লাগলো দরজাটায়। অবশেষে দরজাটা ভেঙে খান খান হয়ে গেল। আটারসন অবাক হয়ে দেখলেন, ঘরের মধ্যে অখণ্ড নীরবতা, কোনো শব্দ নেই। ভয় ভয় তারা উকি মারলেন ভেতরে। স্নিগ্ধ আলোয় সারা ঘরখানি ভরে আছে। টেবিলের উপর ছড়ানো ছিটানো অসংখ্য কাগজপত্র, চুলো জ্বলছে, সেখানে কেটলি চাপানো, বাষ্প বেরোচ্ছে শো শো শব্দে। পাশে চায়ের সরঞ্জাম সাজানো, ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে নানাবিধ রাসায়নিক পদার্থ। ঘরের মাঝখানে কার্পেটের ওপর একটা লোক উপুর হয়ে নিঃশব্দে পড়ে রয়েছে। শরীরটা তার দুমড়ে মুচড়ে কুকড়ে গেছে, তখনও তার শরীর কাঁপছে মৃদু মৃদু। দুজনে তারা অতি সন্তর্পণে ঘরে ঢুকে লোকটিকে শুয়ে দিলেন। দেখা গেল লোকটা মিস্টার হাইড। বড় মাপের ঢিলে ঢালা জামা কাপড় তার পরনে। তারা দেখেই চিনলেন এসব ডক্টর জেকিলের পরিচিত পোশাক। হাইডের মুখের পেশিগুলো নড়াচড়া করলেও আসলে তার দেহে তখন প্রাণ নেই। তার হাতের মুঠিতে ধরা একটা ভাঙা শিশি, ঘরের ভেতরে অ্যাসিডের তীব্র গন্ধ। কারোর বুঝতে বাকি রইল না যে হাইড বিষ পানে আত্মহত্যা করেছে। আটারসন তখন বললেন, আমাদের একটু দেরি হয়ে গেছে। বাঁচানোর জন্যই হোক আর তাকে শাস্তি দেওয়ার জন্যই হোক, হাইড এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে। এখন আমাদের আসল কাজ হলো ডক্টর জেকিলকে খুঁজে বের করা। সকলে মিলে সমস্ত বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলেন। বন্ধ ঘরের কোণা ঘুপছে, সিঁড়িঘর, লম্বা বারান্দা, হলরুম, কোথাও নেই জীবিত কিংবা মৃত কোনো অবস্থাতেই জেকিলকে পাওয়া গেল না। বাড়ির পেছন দিকের প্রায় সম্পূর্ণটা নিয়ে জেকিলের গবেষণাগার। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই যে ঘরটা পড়ে সেটা একটা ছোট্ট ল্যাবরেটরি। পুল ও আটারসন মিলে এই ঘরের দরজাই ভেঙেছিলেন। নিচের তলার ঘরগুলো পার হয়ে একটা টানা বারান্দা, সেটা গিয়ে মিশেছে সেই রহস্যজনক দরজায়। এই দরজা দিয়ে আরেকটা সিঁড়ি বেয়ে দোতলায় ল্যাবরেটরি ঘরে যাওয়া যায়। জিনিসপত্রের ঠাসা সমস্ত ঘর তারা আতিপাতি করে খুঁজলেন। সব চেষ্টায় বৃথা। জেকিলের কোনো চিহ্নই পাওয়া গেল না। এক ধারে রাজ্যের কাঠ খড় বোঝাই একটা গুদাম ঘর, তার দরজার উপর মাকড়সার জাল। দেখেই বোঝা যায় এই ঘরে মানুষ তো দূরের কথা, সূর্যের আলোও ঢোকেনি বহুদিন। চারধারে অনেক খোঁজাখুঁজির পর আটারসন সেই রহস্যজনক দরজাটার সামনে এসে দাঁড়ালেন। তিনি ভাবলেন, ডক্টর হয়তো এই পথেই বেরিয়ে গলি দিয়ে পালিয়ে গেছেন। এই ভেবে তিনি খুঁটে খুঁটে দরজাটি পরীক্ষা করে দেখতে লাগলেন। দরজায় তালা লাগানো, একটা মোর্চে ধরা চাবি পড়ে রয়েছে নিচে। আটারসন বললেন, মনে হচ্ছে এ পথ দিয়ে বহুদিন কেউ যাওয়া আসা করেনি। পুলও সমর্থন দিল। বাইরে খোঁজাখুঁজি করে নিরাশ হলেন তারা। তারপর দুজনে সিঁড়ি বেয়ে আবার ফিরে এলেন ওপরে। ঘরটা তারা ঘুরে ফিরে ভালো করে দেখতে লাগলেন। টেবিলের ওপর রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার ছাপ সুস্পষ্ট। কাচের ছোট ছোট টিউবে সাদা সাদা ওষুধের গুঁড়ো। দেখে মনে হয় এইসব ওষুধ দিয়েই পরীক্ষা চালাচ্ছিলেন। হয়তো পরীক্ষা অসমাপ্ত রয়ে গেছে। পুল জানালো, এই ওষুধগুলোই আমি এনে দিয়েছিলাম দোকান থেকে।
চুল্লির উপর বসানো কেটলির পানি তখনও টকবক করে ফুটছে। সেদিকে এগিয়ে গেলেন দুজনে। চুল্লির পাশেই একখানা ইজি চেয়ার, সামনে একটা টেবিল। জেকিল হয়তো এখানে বসেই অসময়ে সময় বিশ্রাম নিতেন। টেবিলের উপর চায়ের সরঞ্জাম সব তৈরি, এমনকি কাপে পর্যন্ত চিনি ঢালা হয়েছে। খোলা একটা বই পড়ে রয়েছে। জেকিল ধর্ম বিষয়ক এই বইটার বহুবার প্রশংসা করেছেন। অটারসন অবাক হয়ে দেখলেন বইটার পাশে ডক্টর নাস্তিকের মতো অনেক মন্তব্য করেছেন। টেবিলের উপর পাওয়া গেল ছোট্ট একটি আয়না। এখানে আয়না যে কি কাজে লাগতো দুজনে অনেক ভেবেও তা বুঝে উঠতে পারলেন না। আয়নার ভেতর দিয়ে ছাদের একটা অংশ দেখা যায়। উভয় লক্ষ্য করে দেখলেন যে উনুন থেকে যে লালাভ ছায়া ছাদের উপর প্রতিফলিত হয় তারই প্রতিচ্ছায়া পড়েছে আয়নার ভেতর। আর আয়নায় তাকালে দেখা যাচ্ছে তাদের ভয় বিহ্বল শুকনো মুখের প্রতিচ্ছায়া। এবার তাদের নজরে পড়ল ঘরের কোণে রাখা ছোট্ট একটি টেবিলের উপর। টেবিলের উপর জড়ো করা অসংখ্য কাগজপত্র। ড্রয়ারের ভেতর থাক থাক সাজানো কাগজপত্রের ওপরে একটা বড় খাম। অটারসন অবাক হয়ে দেখলেন খামের ওপরে বড় বড় করে তারই নাম লেখা, ডক্টর জেকিলের স্পষ্ট হস্তাক্ষর। সঙ্গে সঙ্গে ড্রয়ার ভেঙে খামটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো আরো কয়েকখানা খাম। একখানা ডক্টরের উইল, মাস 6 আগে ফেরত দেওয়ার উইলের মতোই ওপরে একই কথা লেখা রয়েছে। মৃত্যু এবং অন্তর্ধানের পরেই যেন এটা খোলা হয়। একই কথা, একই ভাষা, তবে এডওয়ার্ড হাইডের নামের বদলে লেখা আছে গ্যাব্রিয়েল জন আটারসনের নাম। আটারসন অবাক হয়ে পুলের দিকে তাকালেন, তারপর তাকালেন কাগজটার প্রতি। নিজের অজান্তেই দৃষ্টি গেল কার্পেটে শোয়া ডক্টর জেকিলের মৃত হত্যাকারীর ওপর। ধীরে ধীরে শবতক্তির মতো করে তিনি বলে উঠলেন, আমার মাথাটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। খুনি লোকটা তো গত কয়েকদিন ধরে এই ঘরেই আবদ্ধ ছিল। উইলখানাও সে নিশ্চয়ই দেখেছে। আমার প্রতি ওর হঠাৎ খুশি হওয়ার কোনো কারণ নেই। উইলটা তোর পুড়িয়ে ফেলারই কথা, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। এরপর দ্বিতীয় কাগজখানা চোখের সামনে তুলে ধরলেন আটারসন। কাগজের উপরে ডক্টরের হাতের লেখায় আজকের তারিখ দেওয়া। শিউরে উঠলেন আটারসন। কান্নার স্বরে তিনি ভেঙে পড়লেন। দেখো পুল, ডক্টর হয়তো কিছুক্ষণ আগে পর্যন্ত বেঁচে ছিলেন এবং এই ঘরেই ছিলেন, কিন্তু এরই মধ্যে কি তিনি হাওয়ায় মিলিয়ে গেলেন? নিশ্চয়ই তিনি বেঁচে আছেন এবং সুযোগ বুঝে পালিয়েছেন। কিন্তু তিনি পালাবেন কেন? কোন পথ দিয়েই বা পালাবেন? তাকে হত্যা করে এত অল্প সময়ের মধ্যেও গায়েব করা তো সম্ভব নয়। তাহলে আবার হাইড আত্মহত্যা করলেন কেন? এইসব ভেবে আটারসনের মাথায় আরো জট পাকিয়ে গেল। তিনি বলতে লাগলেন, পুল, সাবধান, আমাদের আরো সতর্ক হতে হবে। তোমার মনিব হয়তো আরো ভয়ঙ্কর কোনো ব্যাপারের সঙ্গে জড়িত হয়ে রাখতে পারেন। পুল ভয়ে ভয়ে বলল, চিঠিটাতে কি আছে একবার পড়ে দেখলে হয় না? আমার ভয় লাগছে পুল, চিঠিটা পড়তেও আমার ভয় লাগছে। আচ্ছা, দেখা যাক। আটারসন চিঠিটা খুলে পড়তে লাগলেন। প্রিয় আটারসন, যখনই চিঠি তুমি পাবে তখন আমি হয়তো তোমাদের ধরাছোঁয়ার অনেক বাইরে। কোন অবস্থায় যে আমার মৃত্যু ঘটবে তা আমি ধারণা করতে পারছি না, তবে আমার মৃত্যু যে সন্নিকটে এ ব্যাপারে আমি নিশ্চিত। দারুণ বিপর্যয়ে আমি ক্ষত বিক্ষত। মৃত্যু ছাড়া আমার পরিত্রাণের উপায় নেই। যা হোক, ডক্টর ল্যানিয়ান মৃত্যুর আগে শিলমোহর করা যে খাম তোমাকে দিয়ে গেছে, এখন সেটা পড়তে পারো। এরপরও যদি তোমার কৌতূহল বাকি থাকে তবে তুমি আমার জবানবন্দি পড়ে নিও। সেটাও এই সঙ্গে রেখে গেলাম, পড়লেই সব জানতে পারবে। এতে তোমার অযোগ্য ও দুর্ভাগা বন্ধু হেনরি জেকিল। সিল মারা আরেকটা মোটা খাম পড়েছিল মেঝের উপর। পুল সেটা উঠিয়ে আটারসনের হাতে দিল। তিনি সেটা কোটের বড় পকেটে রাখলেন। আটারসন তারপর বললেন, পুল,
এসব চিঠির কথা কাউকে বলো না। এখন 10টা বেজে গেছে। আমি বাড়ি গিয়ে এই চিঠিটা আর ল্যানিয়ানের চিঠিটা ঠান্ডা মাথায় পড়ে দেখতে চাই। রাত 12টার মধ্যেই আমি আবার ফিরে আসব। তখনই আমরা সিদ্ধান্ত নেব কি করা উচিত আমাদের। তখনই না হয় আমার পুলিশকে খবর দেওয়া যাবে। এখন যে জিনিস যেমন আছে তেমনই থাক। ঘরের তালা মেরে দুজনেই বেরিয়ে এলেন। আটারসন চলে যাবার পরও ভৃত্যেরা ভয়ে আতঙ্কে আগুনের ধারে চুপচাপ বসে রইল। বাড়ি এসে আটারসন একে একে খাম খুলে জবানবন্দি দুটো পড়লেন। প্রথমখানা ল্যানিয়নের। মৃত্যুর পূর্বে তিনি আটারসনের জন্য যা লিখে রেখে গিয়েছিলেন এবং তারই শর্ত মতো আটারসন যেটা খোলেননি। অপরটি এইমাত্র পাওয়া ডক্টর জেকিলের জবানবন্দি। যে জবানবন্দি দুটোতে সমস্ত রহস্যেরই মীমাংসা রয়েছে। জবানবন্দি দুটো পড়ে আটারসন অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলেন। আজ 9 জানুয়ারি। আজ থেকে 4 দিন আগে এরকম এক সন্ধ্যায় আমার স্কুল জীবনের বন্ধু ও প্রাক্তন সহকর্মী হেনরি জেকিলের কাছ থেকে আমি একটা চিঠি পাই। চিঠিটা পেয়ে খুবই অবাক হলাম আমি। আমাদের মধ্যে কোনোদিনই চিঠি লেখালেখির অভ্যাস ছিল না। গত রাতেও জেকিলের সঙ্গে আমার দেখা হয়েছে। একই সঙ্গে গল্প গুজব করেছি, খাওয়া দানা করেছি। কিন্তু এরই মধ্যে এমন কি ঘটলো যার জন্য রেজিস্ট্রি রাখে জেকিল একটা চিঠি পাঠালো আমাকে। চিঠি পড়ে আমি আরো অবাক হয়ে গেলাম। চিঠিটা ছিল এরকম: প্রিয় ল্যানিয়ান, 10ই ডিসেম্বর 1800। তুমি আমার পুরনো বন্ধুদের অন্যতম। যদিও আমাদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ক কিছু প্রশ্ন নিয়ে মতপার্থক্য হয়েছে। আমার যতদূর মনে পড়ে এসব নিয়ে তোমার সঙ্গে আমার ভালোবাসায় কোনো ভাঙন ধরেনি। ল্যানিয়ান, তুমি যদি কোনোদিন আমায় বলতে পারো যে জেকিল, আমার জীবন, আমার মান সম্মান, আমার সব কিছু তোমার উপর নির্ভর করছে, তাহলে আমি তোমার জন্য সর্বস্ব ত্যাগ করতাম। সমস্ত টাকা পয়সা ব্যয় করতাম তোমার ঋত সম্মান পুনরুদ্ধারের জন্য। আমার হাত উন্মুক্ত থাকতো তোমাকে সাহায্যের জন্য। প্রিয় ল্যানিয়ান, আজ আমার জীবন, আমার মান সম্মান, আমার সমস্ত কিছু নির্ভর করছে তোমার ভালোবাসার উপর, করুণার উপর। আজ যদি তুমি আমায় সাহায্য না করো তাহলে নিশ্চিত যেন আমি হারিয়ে যাব এই পৃথিবী থেকে। তুমি হয়তো ভাবছো আমি তোমার কাছ থেকে অন্যায় কিছু দাবি করব। সেটা ভাবা উচিত হবে না, কারণ চিঠিটা সম্পূর্ণ পড়লে তুমি নিজেই বুঝতে পারবে কেন আমার এই করুণা ভিক্ষা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, আজ রাত্রে তোমার যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, সব ফেলে তোমাকে আমার বাসায় আসতেই হবে। সন্ধ্যা রাত্রেই গাড়ি নিয়ে সোজা আমার বাসায় চলে আসবে। এখানে পুল তোমার জন্য অপেক্ষা করবে। সঙ্গে থাকবে একজন তালা চাবিওয়ালা। তুমি আমার ল্যাবরেটরি রুমের দরজা ভেঙে একাই ভেতরে ঢুকবে। তোমার হাতের বাঁদিকে থাকবে একটা ক্যাবিনেট ফাইল। যদি ড্রয়ারগুলো খোলা না থাকে তবে ভাঙার ব্যবস্থা করবে। নিচের দিক থেকে তৃতীয় কিংবা উপরের দিক থেকে চতুর্থ ড্রয়ারটা টেনে বার করবে। আমার মানসিক অবস্থা খুবই খারাপ। এক ধরনের ভয়ালো শূন্যতা আমাকে গ্রাস করেছে। আমি তোমাকে ঠিকমতো নির্দেশ দিতে পারছি কিনা জানি না, তবে ড্রয়ারে যদি কিছু গুঁড়ো ওষুধ, একটা শিশি আর কিছু কাগজপত্র পাও তবে বুঝবে এই ড্রয়ারটাই প্রয়োজন। সব জিনিসপত্র সহ ড্রয়ারটিকে তুমি যত্ন করে তোমার বাড়িতে নিয়ে যাবে। এই হলো তোমার প্রথম কাজ। এর পরও কাজ বাকি আছে। রাত্রে তোমার কনসাল্টিং রুমে তুমি একটু অপেক্ষা করবে। রাত যখন নীরব হয়ে আসবে, বাড়ির লোকজন যখন ঘুমিয়ে পড়বে, তখন আমার নাম করে একজন লোক উপস্থিত হবে তোমার কাছে। নিজ হাতে তাকে দরজা খুলে দিও এবং যে ড্রয়ারটা তুমি আমার বাড়ি থেকে নিয়ে গেলে বিনা দ্বিধায় সেটা তুলে দিও তার হাতে। এইটুকুই তোমার কাজ। এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে।
এই কাজের জন্য তোমার যদি কোনো সংশয় থাকে, ব্যাকুলও তো থাকে, 5 মিনিট পরেই কিন্তু তুমি সব জানতে পারবে। তখনই বুঝতে পারবে কত গুরুত্বপূর্ণ ছিল কাজটা। সম্পূর্ণ কার্যক্রমটাই তোমার কাছে অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু তোমার সামান্য অবহেলার জন্য, আমার মৃত্যু কিংবা উন্মাদ অবস্থার জন্য চিরকাল তুমি তোমার বিবেকের কাছে তাই থাকবে। আমি জানি তুমি আমার এই করুণ অনুরোধ কিছুতেই অবজ্ঞা করতে পারবে না। এর কোনরূপ অন্যথা করো না। ব্যাপারটা কিভাবে ঘটবে ভাবতেই আমার শরীর হিম হয়ে আসছে, হাত কাঁপছে। তুমি আমার অবর্ণনীয় কষ্টকর মর্মান্তিক মুহূর্তগুলোর কথা ভাবো। নিরাশার কালো অন্ধকারে এখন একমাত্র তুমিই আমার আশার আলো। তুমি যদি আমাকে সময় মতো সাহায্য করো, তবেই আমি বিপদ থেকে উদ্ধার পাবো। ল্যানিয়ান, তোমার বন্ধুকে বাঁচাও, উদ্ধার করো। ইতি, তোমার বন্ধু হেনরি জেকিল। পুনশ্চ চিঠিটা ডাকে দেওয়ার আগেই আরেকটা ভয়ানক কথা মনে হলো। ডাক বিভাগের গোলমালে এই চিঠি যদি তোমার হাতে কাল সকালের মধ্যে না পৌঁছায়, তখন কি হবে? ওই রাত্রিতে এই ঘটনাগুলো যদি না ঘটে, তবে জানবে ল্যানিয়ান, তুমি তোমার বন্ধু হেনরি জেকিলের আর দেখা পাবে না। তুমি আমার পুরনো বন্ধুদের অন্যতম, যদিও আমাদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ক কিছু প্রশ্ন নিয়ে মতপার্থক্য হয়েছে। আমার যতদূর মনে পড়ে, এসব নিয়ে তোমার সঙ্গে আমার ভালোবাসায় কোনো ভাঙন ধরেনি। ল্যানিয়ান, তুমি যদি কোনোদিন আমায় বলতে পারো যে জেকিল, আমার জীবন, আমার মান সম্মান, আমার সব কিছু তোমার উপর নির্ভর করছে, তাহলে আমি তোমার জন্য সর্বস্ব ত্যাগ করতাম। সমস্ত টাকা পয়সা ব্যয় করতাম তোমার ঋত সম্মান পুনরুদ্ধারের জন্য। আমার হাত উন্মুক্ত থাকতো তোমাকে সাহায্যের জন্য। প্রিয় ল্যানিয়ান, আজ আমার জীবন, আমার মান সম্মান, আমার সমস্ত কিছু নির্ভর করছে তোমার ভালোবাসার উপর, করুণার উপর। আজ যদি তুমি আমায় সাহায্য না করো, তাহলে নিশ্চিত যেন আমি হারিয়ে যাব এই পৃথিবী থেকে। তুমি হয়তো ভাবছো আমি তোমার কাছ থেকে অন্যায় কিছু দাবি করব। সেটা ভাবা উচিত হবে না, কারণ চিঠিটা সম্পূর্ণ পড়লে তুমি নিজেই বুঝতে পারবে কেন আমার এই করুণা ভিক্ষা। তোমার প্রতি আমার বিনীত অনুরোধ, আজ রাত্রে তোমার যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক না কেন, সব ফেলে তোমাকে আমার বাসায় আসতেই হবে। সন্ধ্যা রাত্রেই গাড়ি নিয়ে সোজা আমার বাসায় চলে আসবে। এখানে পুল তোমার জন্য অপেক্ষা করবে। সঙ্গে থাকবে একজন তালা চাবিওয়ালা। তুমি আমার ল্যাবরেটরি রুমের দরজা ভেঙে একাই ভেতরে ঢুকবে। তোমার হাতের বাঁদিকে থাকবে একটা ক্যাবিনেট ফাইল। যদি ড্রয়ারগুলো খোলা না থাকে, তবে ভাঙার ব্যবস্থা করবে। নিচের দিক থেকে তৃতীয় কিংবা উপরের দিক থেকে চতুর্থ ড্রয়ারটা টেনে বার করবে। আমার মানসিক অবস্থা খুবই খারাপ। এক ধরনের ভয়ালো শূন্যতা আমাকে গ্রাস করেছে। আমি তোমাকে ঠিকমতো নির্দেশ দিতে পারছি কিনা জানি না, তবে ড্রয়ারে যদি কিছু গুঁড়ো ওষুধ, একটা শিশি আর কিছু কাগজপত্র পাও, তবে বুঝবে এই ড্রয়ারটাই প্রয়োজন। সব জিনিসপত্র সহ ড্রয়ারটিকে তুমি যত্ন করে তোমার বাড়িতে নিয়ে যাবে। এই হলো তোমার প্রথম কাজ। এর পরও কাজ বাকি আছে। রাত্রে তোমার কনসাল্টিং রুমে তুমি একটু অপেক্ষা করবে। রাত যখন নীরব হয়ে আসবে, বাড়ির লোকজন যখন ঘুমিয়ে পড়বে, তখন আমার নাম করে একজন লোক উপস্থিত হবে তোমার কাছে। নিজ হাতে তাকে দরজা খুলে দিও এবং যে ড্রয়ারটা তুমি আমার বাড়ি থেকে নিয়ে গেলে, বিনা দ্বিধায় সেটা তুলে দিও তার হাতে। এইটুকুই তোমার কাজ। এর জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। এই কাজের জন্য তোমার যদি কোনো সংশয় থাকে, ব্যাকুলও তো থাকে, 5 মিনিট পরেই কিন্তু তুমি সব জানতে পারবে। তখনই বুঝতে পারবে কত গুরুত্বপূর্ণ ছিল কাজটা। সম্পূর্ণ কার্যক্রমটাই তোমার কাছে অদ্ভুত বলে মনে হতে পারে, কিন্তু
তোমার সামান্য অবহেলার জন্য, আমার মৃত্যু কিংবা উন্মাদ অবস্থার জন্য চিরকাল তুমি তোমার বিবেকের কাছে তাই থাকবে। আমি জানি তুমি আমার এই করুণ অনুরোধ কিছুতেই অবজ্ঞা করতে পারবে না। এর কোনরূপ অন্যথা করো না। ব্যাপারটা কিভাবে ঘটবে ভাবতেই আমার শরীর হিম হয়ে আসছে, হাত কাঁপছে। তুমি আমার অবর্ণনীয় কষ্টকর মর্মান্তিক মুহূর্তগুলোর কথা ভাবো। নিরাশার কালো অন্ধকারে এখন একমাত্র তুমিই আমার আশার আলো। তুমি যদি আমাকে সময় মতো সাহায্য করো, তবেই আমি বিপদ থেকে উদ্ধার পাবো। ল্যানিয়ান, তোমার বন্ধুকে বাঁচাও, উদ্ধার করো। ইতি, তোমার বন্ধু হেনরি জেকিল। পুনশ্চ চিঠিটা ডাকে দেওয়ার আগেই আরেকটা ভয়ানক কথা মনে হলো। ডাক বিভাগের গোলমালে এই চিঠি যদি তোমার হাতে কাল সকালের মধ্যে না পৌঁছায়, তখন কি হবে? ওই রাত্রিতে এই ঘটনাগুলো যদি না ঘটে, তবে জানবে ল্যানিয়ান, তুমি তোমার বন্ধু হেনরি জেকিলের আর দেখা পাবে না। চিঠিটা পড়ে স্বাভাবিকভাবেই মনে হলো আমার প্রিয় বন্ধুটি পাগল হয়ে গেছে। কিন্তু তাই বা ভাবি কিভাবে? তা ভাবার আগে আমি তার অনুরোধ পালন করতে বাধ্য। এরকম করুণ আকুল আবেদন পালন না করার কোনো উপায় নেই। এই দায়িত্বটুকু আমাকে নিতেই হবে। সঙ্গে সঙ্গে গাড়িতে চেপে আমি জেকিলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুল সেখানে আমার জন্য অপেক্ষা করছে। আমারই মতো সেও একখানার নির্দেশপত্র পেয়েছে। কথা মতো একজন তালাওয়ালা এবং কাঠমিস্ত্রি সংগ্রহ করে সে উপস্থিত। আমরা পুরনো ল্যাবরেটরি রুমের দিকে রওনা দিলাম। জেকিলের ব্যক্তিগত ও গোপনীয় ঘরটি খুবই সংরক্ষিত। ভারী কাঠের দরজা এবং শক্ত তালা ঝুলছে সেখানে। প্রায় 2 ঘন্টা ধরে কাজ করার পরে তালা ভেঙে দরজাটা খোলা গেল। প্রয়োজনীয় ড্রয়ারটি সংগ্রহ করেই আমি বাসায় ফিরে এলাম। বাড়িতে ফিরে ড্রয়ারের জিনিসপত্রগুলো আমি নেড়ে চেড়ে দেখলাম, কিন্তু গুঁড়ো পড়ে রয়েছে যেখানে ওষুধের দোকানে পাওয়া যায় না। হয়তো জেকিল নিজের হাতেই তৈরি করে। একটা কাগজের মোড়ক খুলে দেখা গেল তার মধ্যে সাদা সাদা স্ফটিক লবণ। একটা শিশির ওপর আমার চোখ পড়ল। রক্ত লাল তরল পদার্থে শিশিটা অর্ধেক ভরা, খুবই তীব্র গন্ধ। মনে হলো ফসফরাস ও ইথার মিলিয়ে তরলটি পদার্থ তৈরি করা হয়েছে। আরো কিছু টুকিটাকি জিনিস রয়েছে যা শনাক্ত করা গেল না। আর একটা বই রয়েছে, সেটা আসলে একটা ডায়েরি। ডায়েরিটায় কতগুলো তারিখ ছাড়া বিশেষ কিছু উল্লেখ করা নেই। তারিখগুলো অনেক আগের। দেখে বোঝা গেল গত কয়েক বছর ধরে ডায়েরিটি লেখা হয়েছে, কিন্তু বছর খানেক আগে থেকে হঠাৎ তারিখ লেখা বন্ধ হয়ে গেছে। ডায়েরিতে মাঝে মধ্যে মন্তব্য লেখা আছে, 2-1টি শব্দের বেশি নয়। ডবল শব্দটি 6 বার ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ব্যর্থ শব্দটি লেখা আছে শুরুর দিকে। এসব দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। এসবের উদ্দেশ্য কিছুই বুঝতে পারলাম না। কিন্তু সাদা গুঁড়ো লবণ, 1 শিশি তরল পদার্থ, নোট বইয়ের লেখা কিছু দুর্বোধ্য মন্তব্য থেকে কিছুই উদ্ধার করা গেল না। তবে এটুকু বোঝা গেল, এসবই আমার বন্ধু ডক্টর জেকিলের খামখেয়ালি গবেষণা সরঞ্জামপত্র। এসবের সঙ্গে আমার বন্ধুর মান সম্মান, জীবনের কি সম্পর্ক তা আমার বোধগম্য হলো না। আর ভেবে দেখলাম, এসবের জন্য জেকিলের লোক যদি আমার বাসায় আসতে পারে, তবে জেকিলের বাসায় যেত তারা বাধ্য কোথায়? আমার সঙ্গে তার গোপনেই বা দেখা করার প্রয়োজন কি? এসব যতই ভাবছিলাম ততই আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল যে জেকিল নিশ্চয়ই মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। যা হোক, চাকর বাকরদের বিদায় করে দিয়ে আমি রুগ্নী সম্পূর্ণ অপেক্ষা করতে লাগলাম। আত্মরক্ষার জন্য গুলি ভরা একটা পিস্তল লুকিয়ে রাখলাম নিজের কাছে। লন্ডনের বুকে তখন নেমে এসেছে রাত 12টা নৈশব্দ। এমন সময় কে যেন আমার ঘরের দরজায় মৃদু মৃদু আঘাত করতে লাগলো। আমি নিজের হাতে দরজা খুললাম। দেখি একজন বেটে মতো কাঁদাকার লোক দরজার থামে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম,
আপনাকে কি ডক্টর জেকিল আমার কাছে পাঠিয়েছেন? হ্যাঁ। সংক্ষিপ্ত জবাব দিয়ে এই লোকটা ভীত সন্ত্রস্ত ভাবে বাইরের দিকে তাকালো। আমি তাকে ভেতরে আসতে বললাম। সে আবারও সন্ধানী দৃষ্টিতে বাইরের দিকে তাকালো। দূরে একজন পুলিশকে দেখা যাচ্ছে। পুলিশটা এদিক পানে আসতেই বেটে লোকটা দ্রুত বেঁকে ঘরের মধ্যে ঢুকে পড়ল। আগন্তুকের আচার আচরণে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। কোনো কথা না বলে পকেটের রিভলভারটা হাতে চেপে আমি আমার ঘরে ঢুকলাম। তারপর লোকটা সর্বাঙ্গে একবার দৃষ্টি বুলিয়ে নিলাম। আগেই বলেছি, লোকটা খর্বাকৃতি, দেখতে কুৎসিত। তার চেহারায় এমন একটা ব্যাপার আছে যা দেখলেই ভয় লাগে। গড়নে ছোট হলে কি হবে, শরীরে এক ধরনের জান্তব শক্তির ছাপ রয়েছে। তার চোখে মুখে নিষ্ঠুর হিংস্রতা। দেখতে সে আর 10টা সাধারণ মানুষের মতো নয়, বীভৎস এবং ভয়ঙ্কর। তাকে দেখে একাধারে ভয় ও চরম বিরক্তি উৎপাদন হবে। অদ্ভুত রকমের হাস্যকর তার পরনের পোশাক আশাক। যদিও বা তা খুব দামি কাপড়ের তৈরি, কিন্তু সেগুলোকে তার গায়ে খুবই ঢিলে ঢালে এবং বেখাপ্পা ধরনের। প্যান্টের ঝুল পায়ের চেয়েও বড়। কোটের হাতা নেমে এসেছে, কলারটা তার কাঁধ ছাপিয়ে অনেকটা বড়। হাস্যকর পোশাক পরনে থাকলেও আমার হাসি এলো না, বরং অজানা আতঙ্কে বারবার আমি শিউরে উঠতে লাগলাম। তার চেহারার মধ্যে কি যেন লুকিয়ে রয়েছে, যা দেখলে ভয় না পেয়েও উপায় নেই। লোকটা কে, কোথা থেকে এসেছে, তার ধরন দেখে এসব নানা প্রশ্নের আমার মনের মধ্যে আকুপাকু করতে লাগলো, কিন্তু কিছুই জিজ্ঞেস করা হলো না। ক্ষণিক মুহূর্তগুলোর মধ্যে তাকে নিরীক্ষণ করলাম। সে উত্তেজনা থরথর করে কাঁপছে। সে অধীর আকুল কণ্ঠে প্রশ্ন করল, কোথায় আমার জিনিস? ট্রেনটা তুমি কি পেয়েছ? কোথায় সেটা? অধৈর্য হয়ে আমার কাঁধ ধরে সে ঝাঁকুনি দিতে লাগলো। তার স্পর্শে আমার শরীর যেন হিম হয়ে আসছে। আমি হচ্চকিত হয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, দেখুন, এখন আপনার পরিচয় আমি জানতে পারিনি। ব্যস্ত হবেন না, আপনি এখানেই বসুন। আমার মনের ভয় যেন প্রকাশ না পায় সে বিষয়ে আমি সতর্ক ছিলাম। আমি এমন ভাব দেখাতে লাগলাম যেন কিছুই হয়নি, যেন আমি খুব সহজ ও স্বাভাবিক ব্যবহার করছি। লোকটা নরম স্বরে বলল, আমায় ক্ষমা করুন ডক্টর লেনিয়েন, আমার মাথা ঠিক নেই, তাই হয়তো অভদ্র ব্যবহার করে ফেলেছি। আমি অধৈর্য হয়ে রয়েছি। আমার আপনার সহকর্মী বন্ধু ডক্টর জেকিল আমাকে এখানে পাঠিয়েছেন একটা ড্রয়ার। এটুকু বলতেই যেন এক অব্যক্ত যন্ত্রণায় গলা ধরে এলো লোকটার, যেন ওর খিঁচুনি হচ্ছে। আবার সে প্রশ্ন করল, সেই ড্রয়ারটা? এই যে টেবিলের পেছনে মেঝেতে ড্রয়ারটা আমি ফেলে দিলাম। লোকটা অতি দ্রুততার সঙ্গে ঝাঁপিয়ে পড়লো ড্রয়ারটার উপর। সহসাই লোকটার চেহারায় দানবীয় পরিবর্তন ঘটতে লাগলো। দাঁত কিড়মির করতে লাগলো, স্ফীত হয়ে উঠলো মুখমণ্ডল, ভীষণ হিংস্র ভাবে ফুটে উঠলো তার চোখ। আপনি শান্ত হন। আমার দিকে তাকিয়ে ভয়ানক অর্থহীন এক হাসি দিল লোকটা। এক ঝটকায় তারপর ড্রয়ারের ওপর ঢাকনাটা ছিঁড়ে ফেললো। ভেতরের জিনিসপত্র দেখে আনন্দে উত্তোলিত হয়ে উঠল সে। চোখ মুখ চিক চিক করতে লাগলো তার। তারপর সে গভীর প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার কাছে ওষুধ মাপার গ্লাস আছে কি? আমি আবারও অবাক হয়ে গ্লাস এনে দিলাম। এবারে লোকটি শিশি থেকে লাল তরল পদার্থ ঢাললো। মাপ মতো তাতে সাদা গুঁড়ো ঢেলে দ্রবণ নাড়াচাড়া করলো। গ্লাসে মেশানো তরল পদার্থটা প্রথমে হালকা বাদামি, পরে গাঢ় লাল হয়ে উঠল। তারপরই উত্তপ্ত হয়ে সেটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। কিছুক্ষণ পর ধোঁয়া বন্ধ হলে তরল পদার্থটা হালকা সবুজ রঙে পরিবর্তিত হলো। লোকটি ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছিল। রংটা হালকা সবুজ হয়ে এলে লোকটার মুখে সাফল্যের হাসি খেলতে লাগলো। এইবার গ্লাসটা হাতে নিয়ে লোকটা ঠান্ডা মাথায় আমার দিকে তাকিয়ে বলল, আমার চেষ্টা সার্থক।
এখন বলুন, আমি কি গ্লাসটা নিয়ে আপনার এখান থেকে চলে যাব, নাকি আপনার কৌতূহল অদম্য হয়ে উঠেছে? আপনি একজন বেদনার্ত মুমূর্ষ লোকের জন্য যা করেছেন, তাতে আপনার আত্মার কল্যাণ হোক। আমাকে এখন বিদায় দিলে আপনার কিছু মাত্র ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি কৌতূহল মেটাতে চান, তবে আশ্চর্য এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে আপনাকে। মানুষের চিন্তার অতীত জ্ঞানের এক আশ্চর্য দিগন্ত উন্মোচিত হবে আপনার সামনে। সেই অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনের জন্য সুখকর নাও হতে পারে। ভালো করে ভেবে দেখুন, এই স্থানে, এই ঘরে, এই মুহূর্তে ঘটবে সেই আশ্চর্য ঘটনা। বিস্ময়ে আমি তখন দিশেহারা, তবু গলার স্বর স্থির রেখে বললাম, আপনার কথাগুলো খুবই অস্পষ্ট, অবদ্ধ মনে হচ্ছে আমার কাছে। সবকিছুই যে বিশ্বাস করছি তা নয়, তবে রহস্যের শেষ আমি দেখতে চাই। আগন্তুক জবাব দিল, বেশ, তাই হবে। তবে ডক্টর লেডিয়ান, আপনি যা দেখবেন তা কাউকে বলতে পারবেন না। আপনি চিরদিনই খুবই সংকীর্ণ উদার চিন্তাকে সহজে গ্রহণ করতে পারেন না। পুরনো বিশ্বাস নিয়ে আপনি আঁকড়ে পড়ে থাকেন। আপনার জ্ঞানের বাইরে যেসব ওষুধ থাকতে পারে, আপনি তাদের দ্রব্যগুণ বিশ্বাস করেন না। আপনার চেয়ে যারা শ্রেষ্ঠ, আপনি তাদের জ্ঞানকে কঠোর বিদ্রুপ করেন। তাহলে এইবার দেখুন সচক্ষে। কথা শেষ করে লোকটা এক নিঃশ্বাসে তরল পদার্থটুকু গিলে ফেলল। তারপর বিকট আর্তনাদ করে ছটফট করতে লাগলো লোকটা। সে কি কাতরানি আর করুণ গৌরাঙ্গী মতো কান্না। সামনের টেবিলটা ধরে কোনো রকমে নিজেকে সামনে রাখলো সে। শরীরটা দুমড়ে মুচড়ে উঠেছে। আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি তার দিকে। ফুলে ফুলে উঠছে তার বিভৎস চেহারাটা। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। দ্রুত শ্বাস প্রশ্বাস করতে লাগলো। হঠাৎ করেই তার মুখটা কালো হয়ে গেল। পর মুহূর্তে দেখলাম লোকটির শরীরের আকার যেন বদলে যাচ্ছে। এসব দেখে ভয়ে আতঙ্কে বিমূঢ় হয়ে গেলাম আমি। কোনো মতে দেয়ালের দিকে হেলান দিয়ে এই অলৌকিক ভয়ঙ্কর ঘটনা থেকে মুক্তি পেতে চাইলাম। হায় ঈশ্বর, হায় হায় হায়, বিড়বিড় করতে লাগলাম আমি। এরপর যা দেখলাম তা আমার চিন্তা ও বিশ্বাসের বাইরে। অলৌকিক অভূতপূর্ব এক ঘটনা। দেখলাম ভয়াল ফ্যাকাশের চোখে লোকটা মৃতপ্রায় অবস্থায় হাত দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে। আমার চোখের সামনে তখন দাঁড়িয়ে আছেন স্বয়ং ডক্টর হেনরি জেকিল। তারপর ঘন্টাখানেক ধরে জেকিল আমাকে কি সব বলল তার এক বর্ণ আমার মনে নেই। বিস্তৃতভাবে সে সব লেখার শক্তিও আমার কাছে নেই। যা দেখার আমি দেখেছি, যা শোনার তা শুনেছি। মনের ওপর বিরাট আঘাত পেয়ে আমি আমূল বদলে গেলাম। আমার সারা জীবনের বিশ্বাসের ভিত্তিমূল নড়ে উঠেছে। এই ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে নিজেকেই নিজে প্রশ্ন করি, কোনো উত্তর পাই না। গভীর হতাশা ও দুশ্চিন্তায় আমি মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছি। আমার চোখে ঘুম উবে গেছে। সারাক্ষণ কি এক আতঙ্ক আমাকে ঘিরে থাকে। বুঝতে পারছি আমার দিন ফুরিয়ে এসেছে। মৃত্যু ছাড়া আমার মুক্তির কোনো উপায় নেই। নৈতিক অধঃপতনের বিভৎস রূপ সে আমার সামনে উদ্ঘাটন করেছে। অনুতাপের করুণ অশ্রু বিসর্জন করলেও তাকে ক্ষমা করা যায় না। জেকিল তার জীবনের এই দুঃখজনক পরিণতির জন্য মাফ চেয়েছে। তার কথা ভাবলেই প্রতি মুহূর্তে আমি শিউরে উঠি। আন্ডারসন, তোমাকে আর একটা কথা জানিয়ে রাখি। সেদিন রাত্রে বেটে যে কাদাকার লোকটি আমার বাসায় এসেছিল, তার নামই মিস্টার হাউড। জেকিল
এ কথা আমার কাছে স্বীকার করেছে এই হাউফকেই কেরুর খুনি হিসাবে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ডক্টর ল্যানিয়ান। 1850 সালে বিপুল ঐশ্বর্য ও দারুণ সৌভাগ্য নিয়ে আমি জন্মগ্রহণ করি। শুধু অর্থ নয়, চারিত্রিক সৎ গুণাবলী নিয়েই জন্ম আমার। জন্মগতভাবে আমি পরিশ্রমী, জ্ঞানী গুণীদের প্রতি শ্রদ্ধাশীল। জ্ঞান আহরণের প্রতি আমার চরম দুর্বলতা। সব মিলিয়ে আমার মধ্যে ছিল উজ্জ্বল ভবিষ্যতের বিশাল সম্ভাবনা। আমার দোষ ত্রুটির মধ্যে সবচেয়ে যেটি খারাপ সেটি হচ্ছে উদ্দাম আমোদ প্রমোদের প্রতি তীব্র আকর্ষণ। একদিকে আমার ছিল 10 জনের একজন হবার দুর্বার আকাঙ্ক্ষা, মাথা উঁচু করে চলার শক্তি, আর অন্যদিকে ছিল হালকা আমোদ প্রমোদের প্রতি মোহ। দুইয়ের মধ্যে ঐক্য স্থাপন সম্ভব নয়। তাই মনের অযাচিত চাঞ্চল্য, আমোদ প্রিয়তাকে বিসর্জন দিয়ে এক ধরনের কপট গাম্ভীর্য নিয়ে আমি চলাফেরা করতাম। এইভাবেই আমি দ্বৈত জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠলাম। আমার জীবনযাপন পদ্ধতি ছিল বেশ উঁচু মানের। আমি আমার ছোটখাটো উচ্ছ্বাস ও আনন্দের ব্যাপারগুলো লজ্জার তাড়নায় লুকাতে শুরু করলাম। আমার দোষগুলো তেমন মারাত্মক কিছু না হলেও আমার উচ্চাকাঙ্ক্ষা আমাকে লাজুক করে তুলেছিল, এবং আমার সত্তা ভালো মন্দ এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। হয়তো এই দ্বিমুখী স্বভাব নিয়েই মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্ব গড়ে ওঠে। আমার মধ্যে স্পষ্ট দ্বৈত সত্তা থাকা সত্ত্বেও আমি কিন্তু ভণ্ড ছিলাম না। আমার দুটো দিকই ছিল সম্পূর্ণ আন্তরিক, আর এটাই আমাকে গভীরভাবে কষ্ট দিত। আমার বিজ্ঞান বিষয়ক জ্ঞান সাধনা ও গবেষণা গুপ্ত রহস্য, অতি প্রাকৃত শক্তির রহস্য উন্মোচনে সহায়তা করতে লাগলো। আমি এমন একটা জ্ঞান অর্জন করলাম যেটা আমার অধঃপতনের মূল কারণ। আমার বুদ্ধিমত্তা ও নৈতিকতা দিয়ে আমি এই স্থির সিদ্ধান্তে উপনীত হলাম যে মানুষের সত্তা আসলে একক নয়, দ্বৈত। মানুষকে দ্বৈত বলছি শুধু এই জন্যই যে আমার জ্ঞান এই দুয়ের বেশি অতিক্রম করতে পারেনি। ভবিষ্যতের গবেষণা হয়তো উদ্ঘাটিত করবে যে মানুষ আসলে অনেকগুলো স্বাধীন ব্যক্তিত্বের সমষ্টি। স্বভাব অনুযায়ী আমি মাত্র একটা দিক ধরে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্বভাবের নৈতিক দিকটাই ছিল দ্বৈত সত্তার অবস্থান। দুটো সত্তার মধ্যে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লড়াই হতো, আর আমি ভালো মন্দ এই দুই ভাগে তাদের আলাদা করে দেওয়ার স্বপ্নে বিভোর থাকতাম। আমার মনে হতো যদি বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করা যায় তাহলে জীবন অনেক বেশি সুন্দর ও সহনীয় হয়ে উঠবে। মানুষের জীবনে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে একই লোকের মধ্যে দুটো সত্তাই বিরাজ করে ও প্রতিনিয়ত পরস্পর সংগ্রাম করে। আমার বিজ্ঞান বিষয়ক ও গুপ্ত রহস্য বিষয়ক গবেষণায় আমি বিপুল শ্রম দিতে শুরু করলাম। আমাদের শরীরের সর্বপ্রকার যান্ত্রিক কার্য পদ্ধতি সম্পর্কে ব্যাপক পড়াশোনা করলাম। এই স্থূল মানব শরীর আসলে স্পর্শের অতীত, এক সূক্ষ্ম অদৃশ্য আবরণে ঢাকা। কতগুলো দ্রব্য দেহের এই স্থূল বহিরাবরণকে ঝোড়ো হাওয়ার মতো উড়িয়ে নিয়ে যেতে পারে, আবার ফিরিয়েও আনতে পারে। মানুষের মাংসের খোলসটাকে নড়াচড়া করে দিতে পারে এমন কিছু বস্তুর সন্ধান পেলাম আমি। একদিন আবিষ্কার করলাম যে কিছু রাসায়নিক উপাদানের ক্ষমতা আছে একটি সত্তাকে সরিয়ে দিয়ে অপরটিকে সম্পূর্ণ প্রভুত্ব করতে দেওয়ার। সঙ্গত কারণেই আমার বৈজ্ঞানিক গবেষণার বিশদ বিবরণ আমি দেব না, কারণ মানুষ যে জীবন নিয়ে জন্মগ্রহণ করে তাকে আমূল পরিবর্তন করতে গেলে জীবনের উপর যন্ত্রণা ও চাপ বাড়বে বই কমবে না। আর আমার এই বিবৃতি থেকেই জানা যাবে যে আমার আবিষ্কার অসম্পূর্ণ ছিল। কাজেই আমি শুধু বলবো
যে আমি একটা মাদক ওষুধ তৈরি করেছিলাম, যা আমার একটা সত্তাকে সরিয়ে আমার প্রকৃতির খারাপ দিকটিকে উপস্থাপিত করত। এই খারাপ দিকটিও ছিল আমার চরিত্রের স্বাভাবিক ব্যাপার, আমার চৈতন্যের নিকৃষ্ট উপাদান সমূহের সমন্বয়ে সেটা গঠিত। এই পরীক্ষার আগে আমি দীর্ঘ সময় ইতস্তত করেছিলাম। আমি জানতাম এটা জীবন নিয়ে ভয়ঙ্কর এক খেলা। এই ধরনের শক্তিশালী মাদকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, কিন্তু এই নতুন আবিষ্কারের প্রলোভনে আমি সব ভয়কে জয় করলাম। ওষুধ তৈরির যাবতীয় উপাদান আমি সংগ্রহ করি। শেষ যে উপাদানটি প্রয়োজন ছিল তা হলো এক ধরনের লবণ। এই লবণ আমি একজন ওষুধ বিক্রেতার কাছ থেকে কিনেছিলাম। তারপরে একদিন এক অভিশপ্ত রাতে আমি লবণটা মেশালাম। বুদবুদ উঠল, ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হলো ওষুধটা। এক অবর্ণনীয় সাহস ও আবেগে তৈরি ওষুধটা এক ঢোকে আমি পান করলাম। তীব্র যন্ত্রণায় আমার শরীর কেঁপে উঠল, হাড়গুলো যেন গুড়িয়ে গেল, আর একটা ভৌতিক আতঙ্ক আমাকে গ্রাস করলো। হাড়ের মধ্যে অসহ্য ব্যথা, শরীর গুলিয়ে উঠল, মানসিক বিপর্যয় ঘটল দ্রুত। জন্মের বা মৃত্যুর সময়কার যন্ত্রণার চেয়েও বেশি যন্ত্রণায় আচ্ছন্ন হলাম আমি। তারপরে দ্রুত সব যন্ত্রণা কমে এলো, যেন কঠিন কোনো ব্যাধি থেকে মুক্তি লাভ করলাম। একটা আশ্চর্য নতুন রকমের রোমাঞ্চ অনুভব করলাম আমি। আমার মনে হলো বয়স কমে গেছে, শিরায় শিরায় খেলে গেল যৌবনের অমিত রক্ত প্রবাহ। শরীর অনেকটা হালকা হলো। ভেতরে ভেতরে এক ধরনের অযাচিত অনুভব করলাম আমি, যেন সব রকম বন্ধন থেকে আমি মুক্তি পেয়েছি। কোনো দায় দায়িত্ব নেই, এখন আমি সম্পূর্ণ স্বাধীন। নিজেকে দুষ্ট পাপাচারী বলে মনে হলো, কিন্তু তা আমাকে আনন্দ দিচ্ছিল। আমার ভেতরের আদিম খারাপ প্রবৃত্তির কৃতদাসে তখন আমি পরিণত হয়েছি। আমি নবজীবনের আনন্দে হাত দুটো ছড়িয়ে দিয়ে টের পেলাম যে আমার উচ্চতা কমে গেছে। এখন আমি খর্বাকৃতি। সেই সময় আমার ঘরে কোনো আয়না ছিল না, এখন যেটা আছে সেটা পরে আনানো হয়েছিল। এই সমস্ত পরিবর্তনগুলো লক্ষ্য করার জন্য আমি আয়না ব্যবহার করতাম। যাই হোক, তখন রাত্রি অনেক গভীর, বাড়ির ভৃত্য পরিচারক সবাই তখন গভীর ঘুমে। আমি ঠিক করলাম ঝুঁকি নিয়ে আমার এই নতুন চেহারায় আমি আমার শোবার ঘরে যাব। যখন আমি উঠোন পেরোচ্ছিলাম, তারা আকাশ থেকে ঘৃণার অগ্নি দৃষ্টিতে আমাকে দেখছিল। আমার নিজের বাড়িতে অচেনা আগন্তুকের মতো গোপনে আমি বারান্দা দিয়ে এগিয়ে গেলাম। শোবার ঘরে ঢুকেই আমি নিজেকে প্রথমবারের মতো দেখলাম এডওয়ার্ড হাইড রূপে। এখানে তত্ত্ব থেকে নিশ্চয়ই আমি বলবো আমার ভেতরের ভালোর চেয়ে মন্দের অংশটা সর্বদাই কম শক্তিশালী। তাই খারাপ দিকটা খুবই দুর্বল ও হালকা ভাবে ফুটে উঠেছে চেহারায়। ভালোটাকে ছেড়ে মন্দটাকে রূপ দেওয়া মাত্রই সেটা ক্ষুদ্রাকৃতি ধারণ করেছে। যতই হোক, আমার জীবনের বেশিরভাগটাই আমি ছিলাম সৎ, কঠোর পরিশ্রমী ও জ্ঞান চর্চায় আগ্রহী। সেই কারণে অবদমিত খারাপ দিকটা ছিল তুলনায় দুর্বল। তাই আমার মনে হয় হাইড ছিল জেকিলের তুলনায় ছোট, অল্প বয়স্ক। হেনরি জেকিলের মুখে ছিল পবিত্র ভাব, অন্যদিকে এডওয়ার্ড হাইডের মুখে আঁকা ছিল শয়তানির ছাপ। আয়নায় ওই কুৎসিত মুখ দেখে আমি কোনো বিতৃষ্ণ অনুভব করিনি, কারণ এটাও আমারই রূপ, আমারই দ্বিখণ্ডিত সত্তা। আমার স্বাভাবিক মুখের তুলনায় একে আরো বেশি জীবন্ত, বেশি স্পষ্ট বলে মনে হলো। লক্ষ্য করেছি, যখন আমি হাইডের রূপ ধারণ করতাম, তখন যারা আমাকে দেখতো তারা কেমন যেন আতঙ্কে পিছিয়ে যেত। তার কারণ এই হতে পারে যে সমস্ত মানুষই ভালো ও মন্দের সংমিশ্রণে গড়া।
হাইডি একমাত্র ব্যক্তি যে পুরোটাই মন্দ। আয়নার সামনে আমি খুব অল্প সময় নষ্ট করলাম, কারণ পরীক্ষার দ্বিতীয় অংশ তখনও বাকি। আমি দেখতে চাইছিলাম আমার আসল চেহারাটা আমি বরাবরের মতো হারিয়ে ফেললাম কিনা। যদি তাই হয় তবে দিনের আলো ফোটার আগেই এই বাড়ি ছেড়ে আমাকে পালাতে হবে, কারণ এই বাড়িটা তখন আমার থাকবে না। আমি তাড়াতাড়ি ল্যাবরেটরি কক্ষে ফিরে এলাম, দ্রুত মিশ্রণটা তৈরি করে পান করলাম। আবারও শরীরে সেই অসহ্য যন্ত্রণা অনুভব করলাম এবং ক্রমশ হেনরি জেকিলের মুখ ও চেহারা ফিরে পেলাম। আমার কর্মজীবনের উন্নতির এক সংকটময় মুহূর্তে সেদিন আমি পৌঁছে গেলাম। যদি আমি একটা পবিত্র মনোভাবের মধ্যে পরীক্ষাটা করতাম তবে ঘটনাটা সম্পূর্ণ অন্য রকম হতো। হয়তো নির্ভেজাল শয়তান হাইডের পরিবর্তে আমি এক অতি পবিত্র দেবদূতে পরিণত হতে পারতাম। ওষুধের কোনো দোষ নেই, সে আমার ভেতরের ভালো প্রবৃত্তিটাকে ঘুম পাড়িয়ে মন্দ প্রবৃত্তিকে জাগিয়ে তুলেছে। তাই এডওয়ার্ড হাইডের আত্মপ্রকাশ ঘটেছে অবলীলায়। সুতরাং এখন আমার দুটো চরিত্র, একটা হচ্ছে সম্পূর্ণ মন্দ হাইড, অন্যটা ভালো মন্দ মিশিয়ে সাধারণ জেকিল। পরিবর্তনটা হয়েছিল সম্পূর্ণ খারাপের দিকে, সেটা সম্পূর্ণ ভালোর দিকেও হতে পারত। সেই ভয়াবহ রাত্রির পর থেকে আমি এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবন কাটাতে লাগলাম। দুটি আলাদা চরিত্র চেহারার অধিকারী হয়ে আমার মানসিকতার দ্রুত পরিবর্তন ঘটতে লাগলো। পড়াশোনা ও গবেষণা করে আমার জীবন একঘেয়েভাবে কেটে যাচ্ছিল, কিন্তু আমার অবদমিত মানুষটি জেগে উঠতে চাইতো প্রায়শই। আমি একজন সম্মানিত, সুপ্রতিষ্ঠিত, শ্রদ্ধেয় ব্যক্তি। আমার পক্ষে অশোভন কোনো কাজ করা সম্ভব নয়, কিন্তু নতুন ক্ষমতা আমাকে ঘন ঘন প্রলুব্ধ করতে লাগলো। সামান্য একটু ওষুধ খাওয়ার অবকাশ মাত্র, পর মুহূর্তেই স্বনামধন্য ডক্টর হেনরি জেকিলের স্থলে পাপিষ্ট হাইডের আবির্ভাব। কি মজার খেলা! মাঝে মাঝে কৌতুক বোধ করতাম আমি। হাইডের ছদ্মবেশে নির্ভয়ে আমি আমার মনের অবদমিত কামনাকে তৃপ্ত করতে পারতাম। আমি সম্পূর্ণ নিরাপদ ছিলাম, কারণ এডওয়ার্ড হাইডের কোনো অস্তিত্ব বাস্তবে ছিল না। কেবল রসায়নাগারে গিয়ে ওষুধটা পান করতে হতো, ব্যাস। এডওয়ার্ড হাইড অদৃশ্য হয়ে যেত এবং তার স্থানে এসে যেতেন সম্মানিত, সকলের শ্রদ্ধেয় ডক্টর হেনরি জেকিল। কিন্তু এই রকম জীবন যাপন করতে গিয়ে খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হতো আমাকে। যাবতীয় ব্যবস্থা খুব যত্নের সঙ্গে করে রাখতে হতো আমাকে। সোহো স্ট্রিটে একটি বাড়ি ভাড়া নিয়ে সেটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। সেখানে নিয়োগ করেছিলাম একজন পরিচারিকা। সে চুপচাপ ও নির্ভরযোগ্য। আমি আমার চাকর বাকরদের বলে দিয়েছিলাম এ বাড়িতে মিস্টার হাইডের অবাধ যাতায়াত থাকবে, তাকে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয়। এমনকি আমি হাইডকে পরিচিত করানোর জন্য ঘন ঘন যাতায়াত করতাম এই বাড়িতে। তারপর আমি সেই উইলটা তৈরি করলাম, যে উইল সম্পর্কে আমার বন্ধু আটারসন তীব্র আপত্তি জানিয়েছিল। উইলের মূল লক্ষ্য ছিল জেকিল অবস্থায় কোনো কিছু ঘটলে হাইড রূপে টাকা পয়সা ভোগ করার ব্যাপারে আমার যেন কোনো রকম অসুবিধা না হয়। এভাবে চতুর্দিক সতর্ক হয়ে আমার নতুন আবিষ্কারের মাধ্যমে এই ধরনের জীবন যাপন করতে লাগলাম। শুনেছি সমাজে অনেক সম্মানিত লোক ভাড়াটে গুন্ডার সাহায্যে অপরাধ করে থাকে। এতে সবসময় তাদের মান সম্মান ও নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে এমন নয়। আমার পক্ষে নিরাপত্তার কোনো প্রশ্ন আসে না। খেয়াল খুশি মতো স্কুলের ছাত্রের মতো ভদ্রতার মুখোশ ফেলে দিয়ে অবাধ স্বাধীনতা ও মুক্তির আনন্দ আমি উপভোগ করতে পারি। আমি বেশি নিরাপদ, কারণ আমি মুহূর্তের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে দুর্ভেদ্য প্রতিরোধের আড়ালে চলে যেতে পারি। ল্যাবরেটরিতে ফিরে গিয়ে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই হাইডের অস্তিত্ব মুছে যায়। আয়নায় দাগের মতো মুছে যায় তার মূর্তি।
তখন সামনে থাকে সৌম্যমূর্তি হেনরি জেকিল, যিনি গভীর অধ্যয়নে মগ্ন। কার সাধ্য তাকে সন্দেহ করবে? আমার নিজের জীবনের ভেতর আমি জীবনের রুচিহীন আনন্দের সন্ধান করতাম, কিন্তু হাইডের হাতে পড়ে সেগুলো হয়ে উঠল ভয়ঙ্কর নিষ্ঠুর। আমার ভেতরের প্রসূবৃত্তি দেখে আমি নিজেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। হাইড ছিল অপকারী দুর্বৃত্ত। অমানবিকভাবে অন্যকে পীড়ন করতে সে দ্বিধা করত না। হাইড ছিল খুবই নির্দয়। পাপ কাজে পাথরের মতো সে অবিচল থাকত। এতে আমার কোনো বিবেকের দংশন হতো না। বিবেক যন্ত্রণা আমার কম ছিল, এই কারণে যে যতই হোক ও যে হাইড, এবং কেবল হাইডই সেই একমাত্র দোষী। জেকিল তার আগের স্বাভাবিক অবস্থায় আছে, তার ভালো গুণগুলো একই রকম আছে। জেকিল তো হাইডের করা অপরাধের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সদা প্রস্তুত। এইসব ভেবেই আমার বিবেকের দংশন কিছুটা স্তিমিত হয়ে আসতো। যাক সেসব কথা। যে পাপ ও নৃশংস কার্যকলাপের মধ্যে আমি ডুবে গিয়েছিলাম তার বিশদ বর্ণনায় আমি যাব না, শুধু দু একটি ঘটনার আমি সংক্ষিপ্ত উল্লেখ করব। একদিন হঠাৎ একটি ছোট মেয়েকে আমি নিষ্ঠুর নিপীড়ন করে বিপদে পড়ে গেলাম। একজন পথচারী আমার উপর ভয়ানক রুষ্ট হলেন। তিনি ছিলেন তোমারই নিকট আত্মীয় মিস্টার এনফিল্ড। মেয়েটির আত্মীয় স্বজনের ক্রোধ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তাদের নিরস্ত করার জন্য সকলকে বাড়িতে নিয়ে এসে জেকিলের নাম স্বাক্ষরিত চেক দিতে হয়। ভবিষ্যতে এই ধরনের বিপদ এড়াতে আমি হাইডের নামে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম এবং হাতের লেখার ধরন পাল্টে একটা হস্তাক্ষর তৈরি করেছিলাম। স্যার ডেনভাস কেরুর হত্যাকাণ্ডের প্রায় 2 মাস আগে গভীর রাতে একদিন আমি বাড়ি ফিরছি। পরদিন সকালে একটা অস্বাভাবিক অনুভূতির মধ্যে আমার ঘুম ভাঙল। আমি আমার পরিচিত ঘরটার দিকে তাকিয়ে সবকিছু চেনার চেষ্টা করলাম। মনে হলো আমার তো থাকার কথা সোহ স্ট্রিটে হাইডের শরীর নিয়ে। এই অদ্ভুত অনুভূতি কারণ কি আমি ভেবে পেলাম না। আধো ঘুমে আধো জাগরণে আমি অদ্ভুত অনুভূতি নিয়ে তখনও শুয়ে রয়েছি। ভোরের অস্পষ্ট আলোয় হঠাৎ হাতের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। এই হাত জেকিলের শুভ্র সুগঠিত হাত নয়, হাইডের সরু লোমস ছাইয়ের মতো সাদা হাত। খানিকক্ষণ বিস্ময়ে বিমূঢ় ভাবে আমি সেখানে যে আয়না ছিল সেই আয়নায় বিছানা থেকে এক লাফে উঠে নিজেকে দেখলাম। সেখানে যে প্রতিবিম্ব আমার চোখে পড়ল তাতে করে আমার রক্তস্রোত ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আমি হেনরি জেকিল হিসেবে শুতে গিয়েছিলাম আর এডওয়ার্ড হাইড হয়ে জেগে উঠেছি। এই অবস্থার কি ব্যাখ্যা দেওয়া যায়? চিন্তায় পড়ে গেলাম। এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? আমার ওষুধপত্র রয়েছে ল্যাবরেটরিতে, অনেকটা পথ পেরিয়ে সেখানে যেতে হয়। তখন সকাল হয়ে গেছে, কাজের লোকেরা ঘুম থেকে উঠে পড়েছে। তাদের এড়িয়ে এতগুলো ঘর বারান্দা উঠোন পেরিয়ে ল্যাবরেটরিতে যাব কেমন করে? দুহাত দিয়ে মুখ হয়তো ঢাকা যাবে, কিন্তু শরীর ঢাকবো কি করে? তারপর হঠাৎ আমার মনে পড়ল যে হাইডকে এ বাড়ির সকলে চেনে, তাকে বহুবার তারা আসা যাওয়া করতে দেখেছে। তাড়াতাড়ি আমি ঢিলে পোশাকটা গুটিয়ে নিয়ে কোনো মতে ল্যাবরেটরিতে চলে এলাম। এরপর 10 মিনিটের মধ্যে দেখা গেল আমি চিন্তিত মুখে হেনরি জেকিল হয়ে প্রাতরাশের প্রতীক্ষায় বসে আছি নিজ কক্ষে। ভালো মতো খাওয়া দাওয়া করতে পারলাম না। আমার দ্বৈত অস্তিত্বের সম্ভাবনা নিয়ে আমি গভীরভাবে চিন্তা করতে লাগলাম। ইচ্ছা মতো আমি যে আকৃতি লাভ করতে পারতাম, আমার অনিচ্ছাতেও এখন তা আবির্ভূত হতে শুরু করেছে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। যদি আমি ক্ষমতা হারিয়ে ফেলি, আমার দ্বৈত সত্তার মধ্যে হাইডের সত্তা এখন ক্রমশ অনেক বেশি শক্তিশালী ও কার্যকর। কেন জানি আমার মনে হলো আমার ভেতরে হাইডের চরিত্র স্থায়ী হয়ে উঠছে, অর্থাৎ চরিত্রের ভালোত্ব মরে গিয়ে খারাপ দিকটা উজ্জ্বল হয়ে উঠছে।
আমি লক্ষ্য করেছিলাম যে ওষুধের ক্ষমতা সবসময় একই রকম কাজ দিচ্ছিল না, কখনো সম্পূর্ণ ব্যর্থ হচ্ছিল এবং কয়েকবার আমাকে দ্বিগুণ পরিমাণে ওষুধ ব্যবহার করতে হয়েছিল। এখন বিপদটা হলো এইরকম, আগে জেকিলের চেহারাটাকে দূর করা আমার পক্ষে কঠিন হতো, এখন ঠিক উল্টো। আমার আসল ও ভালো সত্তাটার উপর আমি আস্তে আস্তে দখল হারাচ্ছি এবং আরো বেশি করে দ্বিতীয় খারাপ সত্তাটির বশীভূত হচ্ছি। এখন এই দুইটি রূপের মধ্যে যে কোনো একটাকে আমাকে বেছে নিতে হবে। জেকিল ভালো মন্দ মিশানো বলে হাইডকে সে অনুভব করতে পারত, কিন্তু হাইড শুধুই মন্দ, তাই জেকিল সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নেই। আমি যদি জেকিল থাকতে চাই তবে জীবনের সব আনন্দ উচ্ছলতাকে চিরদিনের জন্য ত্যাগ করতে হবে, আর হাইড হতে চাইলে আমার জীবনের উন্নতি, উচ্ছ্বাস ও আগ্রহকে পরিত্যাগ করতে হবে এবং একাকী ও বন্ধুহীন হয়ে কাটাতে হবে। এখন আমি কোনটা হয়ে থাকবো? এই পরিস্থিতিতে প্রচন্ড মানসিক দ্বন্দ্বের পর আমি ভালোটাকেই বেছে নিলাম, কিন্তু সেই প্রতিজ্ঞা রক্ষা করার শক্তি যেন আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, বয়স্ক বন্ধুজন, পরিবৃত সম্মানিত ডাক্তারকেই আমি বেশি পছন্দ করেছিলাম। বিদায় জানালাম তরুণ দুঃসাহসিক হাইডকে, যার মাধ্যমে আমি আমার গোপন আনন্দগুলি উপভোগ করতাম। এই বেছে নেওয়াটার মধ্যে কিছুটা দ্বিধা ছিল প্রমাণিত। শহর বাড়িটা আমি ছেড়ে দিইনি বা হাইডের পোশাকগুলোও নষ্ট করে ফেলিনি। 2 মাস আমি দৃঢ়ভাবে জেকিল হয়ে রইলাম। 2 মাসের জন্য আমি কঠোর সংযম পালন করলাম, প্রতিজ্ঞা পালন করলাম কঠোরভাবে, কিন্তু ধীরে ধীরে তা একঘেয়ে লাগতে লাগলো। হাইডের বন্ধনহীন যথেচ্ছ আমোদ প্রমোদের জীবনযাত্রার প্রতি আমার আকর্ষণ আবার দুর্বার হয়ে উঠল। অবশেষে একদিন কোনো এক দুর্বল মুহূর্তে আমি ওষুধ তৈরি করে পান করলাম। যে দুর্দম পশুকে এতদিন বন্দি করে রেখেছিলাম, ক্রুদ্ধ গর্জনে সে বেরিয়ে এলো। যে কোনো হিংস্র নিষ্ঠুর আচরণের জন্য সে মরিয়া হয়ে উঠল। অনেক দিনের অবদমিত কামনা আমার মনের মধ্যে ঝড় তুলল। এমনই সময় পথের মধ্যে দেখা হলো বেচারা স্যার ডেনভার্সের সঙ্গে। আমি তাকে নিদারুণ পৈশাচিক আনন্দে পেটালাম এবং প্রত্যেকটা আঘাত উপভোগ করলাম। আমি তখন সমস্ত স্বাভাবিকতার বাইরে। শিশুরা খেলনা ভেঙে যে আনন্দ পায় নিষ্ঠুরতম কাজেও আবার সেই আনন্দ। আমার হৃদয়ে তখন নরকের আগুন জ্বলে উঠেছে। আমি মহা আনন্দে লোকটার উপর চড়াও হলাম। নারকীয় উল্লাসে আঘাতের পর আঘাত করলাম। রাগটা স্তিমিত হলে টের পেলাম মহা সর্বনাশ হয়েছে। নিষ্ঠুর হত্যাকাণ্ডের শাস্তি আমাকে পেতে হবে। নিজেকে বাঁচাবার জন্য দ্রুত আমি সোহ স্ট্রিটের বাড়িতে ফিরে এলাম। নিজের অস্তিত্বকে মুছে ফেলার জন্য কাগজপত্র, চেক বই সব পুড়িয়ে ফেললাম। তারপর জেকিলের বাড়িতে ফিরে এসে ওষুধ পান করলাম। পরিবর্তনের যন্ত্রণাময় স্তর অতিক্রম করে আবার জেকিলের আবির্ভাব ঘটল। দুঃখ অনুতাপে আমার চোখ দিয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছে। বারবার মনে পড়ছে সন্ধ্যাবেলার বীভৎস সেই ঘটনার কথা। একটি দুঃসহ স্মৃতি আমাকে তাড়া করে ফিরতে লাগলো। আমার পাপের বিকৃত চেহারাটা মানসপটে ভেসে উঠতে লাগলো বারবার। কিছুক্ষণের মধ্যেই আমার দুঃখের অনুভূতি কমে এলো। তখন এক ধরনের আনন্দের রেশ ছড়িয়ে পড়ল আমার মনে, কারণ হাইড বলে এখন আর কেউ নেই। আমার দ্বৈত অস্তিত্বের সমস্যা মিটে গেছে। এখন আমি অবশ্যই আমার মর্যাদাময় জীবনে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ফিরে যাব। জীবনকে স্বাভাবিক করার জন্য আমি সতর্কতা অবলম্বন করলাম। হাইড রূপে যাতায়াতের জন্য আমি পেছনের যে দরজাটা ব্যবহার করতাম সেটাকে তালা বন্ধ করে চাবিটা পায়ে মারিয়ে ভেঙে ফেললাম। পরদিনই খবরে পড়লাম স্যার ডেনভার্সকে হত্যা করা হয়েছে। তিনি একজন বহু পরিচিত সম্মানিত জনপ্রতিনিধি। হাইডের অপরাধের কথা সবাই জেনে গেছে এবং পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজছে। খবরটা শুনে একই সঙ্গে দুঃখিত ও আনন্দিত হলাম আমি, কারণ ফাঁসির মঞ্চের ভয়েই হাইডের পুনরাবির্ভাব
আর সম্ভব নয়। মুহূর্তের জন্য হাইড আত্মপ্রকাশ করলেও লোকে তাকে শেষ করে দেবে। আমার অতীতে অপরাধের কারণে আমি ভবিষ্যতে কিছু ভালো কাজ করব বলে স্থির সিদ্ধান্ত নিলাম। মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলাম। আমার পুরনো সৎ বন্ধুদের সান্নিধ্য আমি আবার উপভোগ করতে লাগলাম। নিষ্পাপ নির্দোষ জীবন আমার ভালোও লাগছিল, কিন্তু দ্বৈত জীবনের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমার জানা ছিল না। কিছুদিনের মধ্যেই ভেতরের পশু শক্তিটা আবার দুর্দমনীয় হয়ে উঠল। উচ্ছৃঙ্খল পাপ প্রবৃত্তিগুলো প্রকাশের পথ খুঁজতে লাগলো, কিন্তু হাইডকে পুনর্জীবিত করার ইচ্ছে আমার ছিল না। সেদিন জানুয়ারির রৌদ্র ঝলমলে এক সকালবেলায় আমি রিজেন্ট পার্কে বসেছিলাম। পরিষ্কার মন মাতানো ঠান্ডা হাওয়া উপভোগ করছি। আকাশ ছিল নীল মেঘমুক্ত এবং গাছে গাছে পাখির কলতান। আমার ভেতরের আদিম জন্তুটা তখন স্মৃতির মন্থন করে চলেছে। হঠাৎ সারা শরীরে আমি তীব্র কাঁপুনি অনুভব করলাম। ভীষণ বমি বমি ভাব, আমার মন মেজাজ তিক্ত হয়ে গেছে। একটু পরেই টের পেলাম লজ্জা ভয় চিন্তা শূন্য এক ব্যক্তি আমি। লক্ষ্য করে দেখলাম আমার শরীর ছোট হয়ে গেছে, গায়ের পোশাকগুলো বেঢপ ভাবে ঝুলছে, হাঁটুর ওপর রাখা হাতটা শীর্ণ রোমশ। আমি আবার এডওয়ার্ড হাইডে রূপান্তরিত হয়েছি। এক মুহূর্ত আগেও আমি ছিলাম একজন শ্রদ্ধেয় ধনী ও অতিশয় প্রিয় ভদ্রলোক, নিতান্ত এবং নির্বিঘ্ন ব্যক্তি। এখন আমি একজন নিরাশ্রয় ফেরারি আসামি, যাকে খুনের অপরাধে খোঁজা হচ্ছে, যার ফাঁসি হতে বাধ্য। কিছুক্ষণের জন্য দিশেহারা হয়ে গেলাম আমি। জেকিল হয়তো এই অবস্থায় একেবারেই ঘাবড়ে যেত, কিন্তু হাইড ছিল ভয়ঙ্কর চতুর। মুহূর্তের মধ্যে সে চিন্তা ভাবনা শুরু করে দিল। ওষুধগুলো রয়েছে ল্যাবরেটরিতে, সেখানে যাওয়া প্রায় অসম্ভব, কারণ চাকর বাকরেরা হাইডকে দেখতে পেলে পুলিশের হাতে তুলে দিতে পারে। পেছনের দিক দিয়েও আর যাওয়া যাবে না, কারণ সেই পথ আমি নিজেই আটকে দিয়েছি। এখন অন্য কারো সাহায্য দরকার আমার। প্রথমেই মনে পড়ল ডক্টর ল্যানিয়নের কথা। মনে পড়ল এখনো আমি নিজের হস্তাক্ষরে চিঠি লিখতে পারি। আমি পোশাকের হাতা গুটিয়ে ঠিকঠাক করে নিলাম, মুখটা ঢাকার ব্যবস্থা করলাম ও একটা গাড়ি নিয়ে পোর্টল্যান্ড স্ট্রিটে একটা পরিচিত সরাইখানায় গিয়ে উঠলাম। আমি মনের চঞ্চলতা যতদূর সম্ভব দমিয়ে রেখে কাগজ কলম নিয়ে দুখানা চিঠি লিখলাম। সরাইখানার লোক দিয়ে একখানা ল্যানিয়নের কাছে, অন্যখানা আমার পরিচারক পুলের কাছে পাঠিয়ে দিলাম। প্রাণভয় ভীত ক্রুদ্ধ মরিয়া হাইডের সে আরেক রূপ। সারাদিন হাইড রূপী আমি সরাইখানার ছোট্ট ঘরে বন্দির মতো কাটালাম। তারপর যখন লন্ডনে রাত্রি নেমে এলো, তখন একটা ভাড়া গাড়িতে করে শহরের রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। গাড়ির চালক যখন সন্দেহজনকভাবে আমাকে দেখতে লাগলো, তখন আমি গাড়ি ছেড়ে দিলাম। তারপর বেঢপ পোশাক পরে সেই সব পথে হাঁটতে লাগলাম যেখানে লোকজনের চলাচল খুব কম। আমার মনে তখন ঝড়ের উদ্দাম প্রবাহ। মধ্যরাত হতে আর কত বাকি। ল্যানিয়নের বাড়িতে গিয়ে আবার নিজের চেহারা ফিরে পেলাম। ল্যানিয়ন এই বিস্ময়কর রূপান্তর থেকে ভয় পেল। সাংঘাতিক আতঙ্কে সে প্রায় মূর্ছা যায় আর কি। এই বিষয়টি নিদারুণ মানসিকভাবে পর্যুদস্ত করলো আমাকে। পরিবর্তন এলো আমার মনে। ফাঁসির মঞ্চের ভয় নয়, হাইডে রূপান্তরিত ঘোরের মধ্যেই যেন ল্যানিয়নের তীব্র তিরস্কার শুনলাম। বাড়ি ফিরে গিয়ে দীর্ঘক্ষণ শান্তিতে ঘুমোলাম আমি। পরদিন সকালে যখন জেগে উঠলাম, তখন টের পেলাম শরীর দুর্বল লাগলেও মনটা তখন বেশ ঝরঝরে। সকালে নাস্তার পরে বাগানের মধ্যে পায়চারি করছিলাম আমি। হঠাৎ আবার সেই অদ্ভুত অনুভূতিটা আমাকে আচ্ছন্ন করে ফেললো। প্রত্যেকবার হাইডে রূপান্তরের আগে যেটা হয়, শুরু হলো সেই অসহ্য যন্ত্রণা। তাড়াতাড়ি ল্যাবরেটরি রুমে এসে ঢুকলাম। পুনরায় জেকিল হওয়ার জন্য আমি দ্বিগুণ মাত্রার ওষুধ খেলাম, কিন্তু হায়, 2 ঘন্টা পরে আবার সেই যন্ত্রণা ফিরে এলো এবং আবার আমায় ওষুধ খেতে হলো। এরপর থেকে শুরু হলো ঘন ঘন রূপান্তরের প্রবণতা। সেদিন থেকে প্রচণ্ড চেষ্টায়
এবং নিয়মিত মাত্রায় ওষুধ সেবন করে আমি কোনো রকমে জেকিলের চেহারা ধরে রাখতে পেরেছিলাম। যখন তখন আমি যন্ত্রণায় আক্রান্ত হতাম ও হাইডে পরিণত হতাম। ঘুমিয়ে পড়লে কিংবা একটু ঘুম ঘুম ভাব লাগলেও জেগে উঠে দেখতাম আমি হাইড হয়ে গেছি। এইভাবে প্রবল মানসিক চাপে আমি ক্রমশ আরো বেশি অসুস্থ ও দুর্বল হয়ে পড়তাম। হাইড আরো শক্তিশালী হয়ে উঠতে লাগলো এবং জেকিল দুর্বল হয়ে পড়তে লাগলো ধীরে ধীরে। জেকিল হাইডকে ঘৃণা করতে লাগলো। জেকিলের হতাশা এবং হাইডের প্রতি তার বিরূপ মনোভাব টের পেয়েছিল হাইড। হাইডের সম্পূর্ণ শয়তানি, বিভৎস শরীরের গঠন, ফাঁসিতে মরার ভয় সব মিশিয়ে জেকিল নিজেকেই ঘৃণা করতে শুরু করলো। অন্যদিকে হাইড খুবই স্বার্থপর। সে অন্যভাবে জেকিলকে ঘৃণা করত। ফাঁসিতে লটকানোর ভয়ে সে জেকিলের শরীরের মধ্যে আশ্রয় নিত। জেকিলের ওপর এই নির্ভরতাকে সে ঘৃণা করত। হাইড আমার বইয়ের পাতায় পাতায় একটু কটু মন্তব্য লিখত, কিন্তু হায়, সে সবই যে আমার হাতের লেখা। আমার বাবার ছবি সে নষ্ট করে ফেললো। আমার চিঠিপত্র পুড়িয়ে দিতে লাগলো। মৃত্যু ভয় না থাকলে অনেক আগেই আত্মহত্যা করে সে আমাকে শেষ করত, কিন্তু জীবনের প্রতি ওর অপরিসীম ভালোবাসা, আমি নিজে আত্মহত্যা করে ওকে শেষ করে ফেলতে পারি এই ভয়ও মাঝে মাঝে খুব মুষ্টে পড়ত। তা দেখে আমার করুণাই হতো। একই সত্তার মধ্যে দুটি সত্তার পারস্পরিক বিরোধী খেলায় আমি ক্লান্ত, শ্রান্ত এবং মৃতপ্রায়। একজন জেকিল সমাজে গণ্যমান্য ব্যক্তি, অপরজন হাইড যাকে হন্যে হয়ে পুলিশ খুঁজছে, ধরা পড়লেই ফাঁসি। এই আশ্চর্য দ্বৈত চরিত্র বিলীন হয়ে রয়েছে একটি চরিত্রের মধ্যেই। আমার এই বিবরণ আর দীর্ঘ করে লাভ নেই, কেবল এটুকু বললেই যথেষ্ট যে দ্বৈত সত্তার দ্বন্দ্বে আমি যে যন্ত্রণা পেয়েছি, এমন নরক যন্ত্রণা যেন কাউকে আর ভোগ করতে না হয়। আমার শাস্তি ভোগ হয়তো দীর্ঘদিন ধরে চলতো, কিন্তু ইতিমধ্যে চরম সর্বনাশের শিকার হলাম আমি। নিজের চেহারা ও স্বভাব থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হলো আমাকে। প্রথমবার যে রাসায়নিক লবণটা আমি আনিয়েছিলাম তা প্রায় শেষ হয়ে এসেছে। দোকান থেকে নতুন করে লবণ আনিয়ে ওষুধটা বানালাম, পান করলাম, কিন্তু কোনো ফল হলো না। আমি রাসায়নিক লবণের খোঁজে পুলকে লন্ডনে সর্বত্র পাঠিয়েছি, কিন্তু ফল কিছু হলো না। ওষুধের মিশ্রণে বুদবুদ কাটে, রং বদলায়, কিন্তু ধোয়া ওঠে না। এখন আমি বিশ্বাস করি আমার প্রথম পাওয়া লবণটা ভেজাল ছিল। সেই অজানা ভেজাল লবণের কারণেই অবিশ্বাস্য শক্তির ওষুধটা তৈরি করা সম্ভব হয়েছিল। প্রায় এক সপ্তাহ কেটে গেছে। শেষ পর্যন্ত সামান্য যে লবণের গুঁড়ো অবশিষ্ট ছিল সেটার প্রতিক্রিয়াতেই আমি এখনো আমার জবানবন্দি লিখতে পারছি। এই শেষবারের মতো হেনরি জেকিল নিজের মতো করে ভাবতে পারছে, আয়নায় নিজের নিষ্পাপ চেহারাটা দেখতে পারছে। লেখাটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। জবানবন্দি যে এখনো পর্যন্ত লিখে যেতে পারছি সেটা আমার পরম সৌভাগ্য, কারণ লিখতে লিখতে যদি আমি হাইড হয়ে যাই তাহলে সে নিশ্চয়ই এটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। আর আর কেবল আধা ঘন্টা বাকি, তারপরই আমি চিরতরেই হাইড হয়ে যাব। তখন এই আবদ্ধ ঘরে বসে ভয়ে ভয়ে আমি কাঁদবো। ঘরে পায়চারি করতে করতে হঠাৎ করে বাইরের শব্দ শুনে আতঙ্কে চমকে উঠব। হাইড কি ফাঁসির দড়িতে প্রাণ দেবে, নাকি শেষ মুহূর্তে নিজেকে মেরে ফেলার সাহস দেখাবে সে? ঈশ্বরই কেবল তা জানেন। অবশ্য আমার কিছু যায় আসে না তাতে, কারণ এটাই আমার মৃত্যুর আসল সময়। পরে যাই ঘটুক, অন্য ব্যক্তি বিশেষের ঘটনা সেটা, তার ফল ভোগ আমাকে করতে হবে না, সেটার ফল ভোগ করবে হাইড। সুতরাং এখানেই আমি শেষ করছি। অসুখী হেনরি জেকিলের জীবনের বৃত্তান্ত এখানেই শেষ। এই স্বীকারোক্তি আমি সিল করে রাখলাম। ইতি হেনরি জেকিল।